আসসালামু আলাইকুম। ফৌজদারি কার্যবিধি 1898 সালের সম্পূর্ণ পাঠ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার 21তম পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্ব শুরু করার আগে কয়েকটা বিষয়, ছোট ছোট কয়েকটা টার্ম বা আইনের কয়েকটা বিষয় আলোচনা করা দরকার। প্রথমে আমরা আজকে দেখব যে প্রোক্লেমিনেশন বা হচ্ছে হুলিয়া। আমরা এতদিন যেটা বারবার পড়ে আসছি প্রোক্লেমড অফেন্ডার মানে হচ্ছে যাকে ঘোষিত অফেন্ডার বা হচ্ছে তাকে হুলিয়া প্রাপ্ত অফেন্ডার অপরাধী, সেটা হচ্ছে প্রোক্লেমিনেশন। তো আমরা দেখেছি এর আগে যে কিভাবে সমন জারি করতে হবে, এবং আমরা এটাও দেখেছি কিভাবে সমন জারি করতে হবে, এটাও দেখেছি। আবার কিভাবে ওয়ারেন্ট জারি করতে হবে সেটাও দেখেছি। এখন ওয়ারেন্ট বা সমনের আওতায় যখন কাউকে পাওয়া গেল না, তখন তাকে ধরে আনার জন্য হুলিয়া জারি করা হয় বা ঘোষণা দেয়া হয়। তো সে ঘোষিত অপরাধী হয়। তো সেটা সম্পর্কে পড়ব। আর এটার সাথে প্রোক্লেমিনেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট আমরা দেখছি যে সাবচ্যাপ্টার 3, এখানে প্রোক্লেমিনেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট মানে হচ্ছে ক্রোক। একটা হচ্ছে ঘোষণা করা, আর একটা হচ্ছে ক্রোক করা। ঘোষণা করা মানে হচ্ছে হুলিয়া জারি করা, আর ক্রোক করা মানে হচ্ছে সম্পত্তি ক্রোক করা। তো আমরা এগুলা কয়েকটা বিষয়ে বেসিক বিষয় বলতে হবে এই কারণেই, কারণ হচ্ছে প্রোক্লেমেশন আমরা বুঝলাম যে কাউকে গ্রেপ্তার করলে পাওয়া গেল না, মানে গ্রেপ্তার করার জন্য তাকে যখন সমন দেওয়া হলো সে সমনে গেল না, অথবা তার গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হলো সেই গ্রেপ্তারি পরোয়ানা এড়িয়ে গেল বা সে আত্মগোপন করলো, তখন হচ্ছে আদালত তার উপরে হুলিয়া জারি করে। যেটা আমরা বলি হুলিয়া জারি করে, সেটা হচ্ছে প্রোক্লেমেশন বা ঘোষণা, যে তাকে আসার জন্য ঘোষণা দেয়। এবং ক্ষেত্রবিশেষে এই ঘোষণার সাথে অ্যাটাচমেন্ট বা ক্রোক, যদিও বিষয়টা সিভিল লয়ের সাথে জড়িত, কিন্তু ক্রিমিনাল লতেও হচ্ছে যখন কেউ পলাতক থাকবে তখন তার সম্পত্তি ক্রোক করা যাবে। ক্রোক করা মানে হচ্ছে সরকার তার সম্পত্তিটা আইনে যেভাবে উল্লেখ থাকবে সেই অনুযায়ী হচ্ছে আদালত এটাকে সম্পত্তিটাকে নিয়ে নেবে, এবং হয় এটা রিসিভার নিয়োগ করবে, মানে তত্ত্বাবধায়ক নিয়োগ করবে, অথবা একটা আইনের নির্দেশ অনুযায়ী এটাকে বিক্রয় করবে, নিলামে বিক্রয়ের ব্যবস্থা করবে। আইনে যেভাবে করা থাকবে সেটাই। এটা হচ্ছে অ্যাটাচমেন্ট বা ক্রোক, মানে সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়ে নেওয়া, এটা হচ্ছে ক্রোক করা। আর এটার সাথে আমাদের আরও কয়েকটা বিষয় থাকবে। সেটা হচ্ছে আমরা ফার্স্ট ইয়ারে যারা এলএলবি পড়েন তারা জুরিসপ্রুডেন্স পড়তে গেলে অবশ্যই মুভেবল প্রপার্টি, ইমুভেবল প্রপার্টি এগুলো পড়তে হয়, মানে স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি এটা পড়তে হয়। তো এখানে যে প্রবলেমটা দেখা দেয়, কিছু বইতে দেখা যাচ্ছে ইমুভেবল প্রপার্টি বললে অস্থাবর বলা হচ্ছে, আবার মুভেবল বললে স্থাবর সম্পত্তি বলা হচ্ছে, কিন্তু বিষয়টা আসলে উল্টা। এই উল্টাটার ক্ষেত্রে সমাধান হচ্ছে একটাই, আমরা যখন স্থাবর অস্থাবর লিখবো তখন ইংরেজিটা লিখবো না। কারণ হচ্ছে কেউ যদি ইমুভেবল, যেটা শুদ্ধ, ইমুভেবল মানে হচ্ছে এটা স্থাবর সম্পত্তি। এখন কেউ কেউ হচ্ছে ইমুভেবলকে অস্থাবর সম্পত্তি বলেন, সেই ক্ষেত্রে ওর কাছে যদি যায় যে আপনি ইমুভেবল অর্থ, অস্থাবর অর্থ হচ্ছে মুভেবল লিখছেন, আর স্থাবর অর্থ ইমুভেবল লিখেছেন, তাহলে সে হয়তো আপনাকে নাম্বার কাটতে পারে। এই কারণে হচ্ছে স্থাবর অস্থাবরের সাথে ইংরেজি শব্দটা ব্যবহার না করার জন্য আমি সাজেস্ট করি, কারণ কার কাছে কাগজটা যাচ্ছে সেটা হচ্ছে বিষয়। যদি তিনি জানেন যে ইমুভেবল অর্থ হচ্ছে স্থাবর আর মুভেবল হচ্ছে অস্থাবর, তাহলে আর সমস্যা নেই। কিন্তু না জানলে তো দেখা যাচ্ছে আপনি সঠিকতে লিখছেন, সে ভুল মনে করে নাম্বার কাটবে। তো এই যে এখানে দেখেন ইমুভেবল মানে হচ্ছে যেটা মুভ করা যাবে না। মুভ করা যাবে না মানে ইমুভেবল সম্পত্তি কোনটা? এটা হচ্ছে স্থাবর সম্পত্তি। মনে রাখতে হবে ইংরেজিতে বাংলা যেটা স্থাবর সম্পত্তি সেটা ইংরেজিতে হবে ইমুভেবল। মুভেবল শব্দটা আসছে মুভ থেকে। এই যে ইমুভেবলের আগে শব্দটা আসছে মুভেবল। মুভেবল মানে হচ্ছে যেটা মুভ করা যাবে, মুভযোগ্য। মুভ মানে হচ্ছে স্থানান্তরযোগ্য, যেটা সেটা হচ্ছে মুভেবল। আর ইমুভেবল হচ্ছে যেটা স্থানান্তরযোগ্য না। অর্থাৎ
স্থাবর সম্পত্তি হচ্ছে যেই সম্পত্তিটা স্থাবর বা স্থবির আছে, যে সম্পত্তিটা স্থবির, যে জায়গায় আছে সেই জায়গাতে থাকবে, সেটা হচ্ছে স্থাবর সম্পত্তি। তার মানে এটা মুভ করা যাবে না। ইংরেজিতে হচ্ছে ইমুভেবল, মানে হচ্ছে এটাকে মুভ করা যাবে না। আর মুভেবল হচ্ছে যেটা স্থবির না, মানে যেটা স্থবির না সেটা হচ্ছে অস্থাবর। তার মানে এটাকে মুভ করা যাবে, তার মানে মুভেবল। মুভেবল মানে অস্থাবর, মুভেবল মানে অস্থাবর, আর ইমুভেবল মানে স্থাবর। তাহলে অস্থাবর কোনটা? যেটা মুভ করা যাবে না, যেটাকে সরানো যাবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাবে না, সেটা হচ্ছে ইমুভেবল বা স্থাবর সম্পত্তি, বা এটা স্থবির, এটা স্থির। আর মুভেবল হচ্ছে যেটা স্থির নয়, স্থাবর নয়, এটাকে মুভ করা যাবে, সরানো যাবে, সেটা হচ্ছে মুভেবল সম্পত্তি। এখানে এসে আবার আরেকটু বোঝার আছে। মুভেবল সম্পত্তি বললে, ইমুভেবল সম্পত্তি বললে গাছ, ঘাস, এগুলার কথা অনেক ক্ষেত্রে এগুলাকে জুরিসপ্রুডেন্সে ইমুভেবল বলে, যদিও আমাদের সিপিসিতে এই ধরনের কোনো সংজ্ঞা নাই। তো গাছ, ঘাস এগুলা কেন ইমুভেবল? কারণ এগুলো মাটির সাথে লেগে থাকে, এই কারণে এগুলো হচ্ছে ইমুভেবল। বাট যখন ঘাসটাকে মাটি থেকে উঠিয়ে ফেলা হলো, বা গাছটাকে উপড়ে ফেলা হলো, বা কেটে ফেলা হলো, সাথে সাথে এটা মুভেবল হয়ে গেল। তাহলে বোঝা গেছে যে যেটা মাটির সাথে লেগে আছে এবং এটাকে মুভ করা সম্ভব না, মাটি সরানো ছাড়া, মাটি সহ তো মুভ করা, মাটি নিয়ে তো আর মুভ করবে না, মানে মাটির সাথে লাগানো আছে, এই অবস্থায় যেটা মুভ করা সম্ভব না সেটা ইমুভেবল। কিন্তু মাটি থেকে যদি সেটা উপড়ে ফেলা হয় তাহলে সেটা মুভেবল। এইভাবে কিছু বাড়ি কিন্তু মুভেবল বাড়ি আছে, একটা বাড়ি, ঘর, এগুলো কিন্তু বেসিক্যালি ইমুভেবল। কিন্তু বাড়িটা যদি মাটি থেকে উপড়ে ফেলানো যায়, উপড়ে ফেলে যদি অন্য জায়গায় স্থানান্তর করা যায়, যেমন ইদানিং কিছু আমরা দেখি যে ঢাকা শহরে এটা ট্রেন্ড চালু হয়েছে যে বাড়ি করে মাটির উপরে আলাদাভাবে এগুলাকে মুভ করা যায়, এরকম বাড়িও আছে। তো সেটা কিন্তু ইমুভেবল, সেটা মুভেবল। যেটা স্থানান্তর করা যাবে সেটা হচ্ছে অস্থাবর সম্পত্তি, আর যেটা স্থানান্তর করা যাবে না সেটা হচ্ছে স্থাবর বা ইমুভেবল সম্পত্তি। এই দুইটা আমাদের জানা দরকার ছিল, এটা জেনেছি। আর আরেকটা হচ্ছে আমরা ক্রোক কি সেটাও বললাম। ক্রোক হচ্ছে সম্পত্তি, তার সম্পত্তিকে সরকার বা কোর্ট আইনগত কারণে নিয়ে নেবে, সেটা হচ্ছে ক্রোক। আরও একটা বিষয় আছে রিসিভার, আরও একটা বিষয় আছে এই যে রিসিভার। দেখেন, রিসিভার হচ্ছে একটা সম্পত্তি যখন বিক্রয় হবে না, এই যে দেখেন, এ রিসিভার ইজ এ পারসন অ্যাপয়েন্টেড অ্যাজ এ কাস্টোডিয়ান অব এ পারসন অর এন্টিটিস প্রপার্টি, ফিন্যান্স অর জেনারেল অ্যাসেটস। মানে হচ্ছে রিসিভার হচ্ছে যে ব্যক্তির কাছে, যে ব্যক্তির হেফাজতে সম্পত্তি বা অন্য কিছু দেওয়া হবে, সে হচ্ছে রিসিভার। বা আমরা তত্ত্বাবধায়কও বলতে পারি যে যে সম্পত্তিটা ক্রোক করা হলো, এই সম্পত্তিটা যে ব্যক্তি, এটা যদি বিক্রয় করা হয় তাহলে তো বিক্রয় করা হবে, অথবা হচ্ছে এই সম্পত্তিটিকে ধরে রাখতে হবে, সেই ক্ষেত্রে একজন রিসিভার নিয়োগ দেওয়া হবে। তার মানে একজন ব্যক্তির কাছে, একজন ব্যক্তির হেফাজতে এই সম্পত্তিটা রাখা হবে। যে ব্যক্তির হেফাজতে সম্পত্তি রাখা হয় সে হচ্ছে রিসিভার। তাহলে মোটামুটি এই চারটা বিষয় আগে ব্যাখ্যা করা দরকার ছিল, এই চারটা বিষয় আমি ব্যাখ্যা করলাম। এখন আমরা মূল আলোচনায় যাই। আজকে আর শুরুতেই বাংলাটা না বললাম, বাংলা ব্যাখ্যা না করে সরাসরি ইংরেজি থেকে বাংলাতে চলে যাই। যেমন আমাদের এখানে আছে প্রোক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। প্রোক্লেমেশনের সাথে অ্যাটাচমেন্টটা জড়িত, ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য যে প্রোক্লেমেশন হলেই অ্যাটাচমেন্ট হবে এমন না, কিন্তু অ্যাটাচমেন্ট করতে গেলে প্রোক্লেমেশন লাগবে। মানে হচ্ছে তার উপরে হুলিয়ে আগে জারি হবে, তারপরে হচ্ছে অ্যাটাচমেন্টের বিষয়টা আসবে, এছাড়া অ্যাটাচমেন্টের বিষয়টা আসবে না। ওকে, প্রোক্লেমেশন ফর এ পারসন অ্যাবসকন্ডিং, মানে হচ্ছে অ্যাবসকন্ডিং মানে হচ্ছে পলাতক, পলাতক ব্যক্তির জন্য প্রোক্লেমেশন বা ঘোষণা। প্রোক্লেমেশন বা ঘোষণা, কেউ এটাকে হুলিয়াও বলে।
আমরা শিরোনামটা পড়লাম 87 নম্বরের শিরোনাম পড়লাম প্রোক্লেমেশন ফর এ পারসন অ্যাবসকন্ডিং, মানে পলাতক ব্যক্তির জন্য প্রোক্লেমেশন বা ঘোষণা। 87 সেকশন 87 সাবসেকশন 1, ইফ এনি কোর্ট হ্যাজ রিজন টু বিলিভ, যদি কোনো কোর্টের যদি কোনো কোর্টের হ্যাজ রিজন কারণ থাকে বা যৌক্তিক কোনো কারণ থাকে টু বিলিভ বিশ্বাস করার মতো, ওয়েদার আফটার টেকিং এভিডেন্স অর নট, বলছে যে এটা এভিডেন্স থাকুক আর না থাকুক, এভিডেন্স মানে সাক্ষ্য বা প্রমাণ, ওয়েদার আফটার টেকিং অর নট, টেকিং এভিডেন্স অর নট বলছে যে এটা এভিডেন্স নেওয়া হোক আর নাই হোক, দ্যাট এনি পারসন এগেনস্ট হোম এ ওয়ারেন্ট হ্যাজ বিন ইস্যুড, দ্যাট যে, একটু লক্ষ্য করবেন আমি কিন্তু এই যে দ্যাট বা এই ধরনের কিছু শব্দ আছে এগুলোকে বলে রিলেটিভ প্রোনাউন। এগুলোর আমি অর্থ যখন বলে যাই, রিলেটিভ প্রোনাউনের নির্দিষ্ট কোনো অর্থ হয় না, এক এক সময় এক এক অর্থ হয় এটার ডিমান্ড অনুযায়ী, শব্দের ব্যবহার অনুযায়ী। তো এখানে এগুলোও কিন্তু লক্ষ্য করবেন আমি যখন অনুবাদ করছি, কারণ এখানে গ্রামার যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে অনেক সময় যাবে। দ্যাট যে এনি পারসন, যে কোনো ব্যক্তি, এগেনস্ট হোম, যে কোনো ব্যক্তি, এগেনস্ট হোম যার বিরুদ্ধে এ ওয়ারেন্ট হ্যাজ বিন ইস্যুড, যার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে, পরোয়ানা জারি হয়েছে। আমরা গত লাইভে আমরা ওয়ারেন্ট সম্পর্কে শেষ করেছি, পুরোটা 12টা পয়েন্ট শেষ করেছি। এখন বলছে যে যার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে সে বাই ইট হ্যাজ অ্যাবসকন্ডেড অর ইজ কনসিলড হিমসেলফ। এখানে ইট হ্যাজ বিন ইস্যুড বাই, যার কর্তৃক হয়েছে, ইস্যু হয়েছে। এগেনস্ট হোম এ ওয়ারেন্ট, যার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, হ্যাজ বিন ইস্যুড বাই, যার দ্বারা ইস্যু হয়েছে, মানে হচ্ছে ওই কোর্ট, ইফ এনি কোর্ট যার দ্বারা হয়েছে ওয়ারেন্টটা ইস্যু হয়েছে। ইট অ্যাবসকন্ডেড, এটা অ্যাবসকন্ডেন্ট হয়েছে, এটা হচ্ছে পলাতক হয়েছে, কে, ওই ব্যক্তিটা পলাতক হয়েছে। অর ইজ কনসিলিং হিমসেলফ, অথবা তাকে সে আত্মগোপন করছে, কনসিলিং আত্মগোপন করছে। সো দ্যাট, এই জন্য যে, সো দ্যাট মানে হচ্ছে এজন্য যে, এটাও আর একটা রিলেটিভ প্রোনাউন। আগের ড্যাটের অর্থ যে, আর এটা হচ্ছে এই জন্য যে, সো দ্যাট সাচ ওয়ারেন্ট ক্যান নট বি এক্সিকিউটেড, এই পরোয়ানাটাকে কি করা যাবে না, কার্যকরী করা যাবে না, মানে কার্যকরী করা যাতে না যায় সেজন্য সে কি করলো, তাকে আত্মগোপন করলো, অথবা সে হচ্ছে পলাতক হলো। সাচ কোর্ট মে পাবলিশ, এই ধরনের কোর্ট পাবলিশ করতে পারে এ রিটেন প্রোক্লেমেশন রিকোয়ারিং হিম টু অ্যাপিয়ার অ্যাট এ স্পেসিফাইড প্লেস। রিটেন প্রোক্লেমেশন, লিখিত ঘোষণা সে পাবলিশ করতে পারে, রিকোয়ারিং চে হিম, তাকে চেয়ে, টু অ্যাপিয়ার অ্যাট এ স্পেসিফাইড প্লেস, একটা নির্দিষ্ট জায়গায় আসার জন্য। অ্যাপিয়ার মানে হচ্ছে হাজির হওয়ার জন্য, একটা নির্দিষ্ট জায়গায় হাজির হওয়ার জন্য রিকোয়ার করে, হাজির হওয়ার কথা বলে সে একটা রিটেন ঘোষণা, লিখিত একটা ঘোষণা সে প্রকাশ করতে পারে। স্পেসিফাইড প্লেস অ্যান্ড অ্যাট এ স্পেসিফাইড টাইম, এবং একটা নির্দিষ্ট সময়, ওই সময়টা উল্লেখ করে দিবে, কখন আসবে এবং কোন জায়গায় আসবে সেটাও উল্লেখ করে দিবে, দুইটাই সে উল্লেখ করবে। না হয় দেখা গেল ওই জায়গায় আসা, তো সে দাঁড়িয়ে থাকলে হবে না, যে সময়টা বলছে সেই সময়টাতেই তাকে হাজির হতে হবে। নট লেস দ্যান 30 days ফ্রম দ্য ডেট অফ পাবলিশিং, নট লেস দ্যান 30 দিনের নিচে না, ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিশিং সাচ প্রোক্লেমেশন, এই ধরনের প্রোক্লেমেশন বা এই ধরনের ঘোষণা পাবলিশিংয়ের 30 দিনের নিচে হবে না। সেটা মানে বলছে যে এটা অন্তত পক্ষে তাকে 30 দিন সময় দিতে হবে, 30 দিনের বেশি হতে পারে হয়তো, কিন্তু সেটা 30 দিনের নিচে হবে না, এটা বলছে। নট লেস দ্যান 30 days। তার মানে আমরা 87 নম্বর ধারার 1 নম্বর উপধারায় পেয়েছি যে প্রোক্লেমেশন সম্পর্কে এই একটা ধারায় 87 নম্বর ধারাই আছে, তারপরে 2টা ধারা আছে, সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট সম্পর্কিত। এবং আসলে আমরা ধরে নিতে পারি 87 থেকে 88, 89 এই 3টা ধারা প্রোক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট সম্পর্কিত ধারা। বাট স্পেসিফিক্যালি যদি আমরা বলি প্রোক্লেমেশন, তাহলে সেটা 87 নম্বর ধারা। তাহলে 87 নম্বর ধারার 1 নম্বর উপধারায় বলছে যে যদি যে কোর্ট ওয়ারেন্ট ইস্যু করেছে, সে ওই কোর্ট যদি এটা বিশ্বাস করার মতো কারণ থাকে, এটা কোনো সাক্ষ্য প্রমাণ থাকুক আর না থাকুক, সে যদি এটা বিশ্বাস করার মতো কারণ থাকে যে যার বিরুদ্ধে ওয়ারেন্ট
ইস্যু হয়েছে, যার বিরুদ্ধে ওয়ারেন্টটা দেওয়া হয়েছে, সে পলাতক আছে অথবা সে গ্রেপ্তার এড়ানোর জন্য নিজেকে আত্মগোপন করেছে, তাহলে কি করবে, একটা লিখিত ঘোষণা তাকে একটা নির্দিষ্ট জায়গায়, ওই যে ব্যক্তির বিরুদ্ধে পরোয়ানা আসছে সেই ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট জায়গায় হাজির হওয়ার জন্য এবং নির্দিষ্ট সময়ে হাজির হওয়ার জন্য তাকে একটা ঘোষণাপত্র লিখিত দিতে পারে। ওকে, এখন লিখিত দেওয়ার পরে এটা পাবলিশ করবে কিভাবে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে কি করবে সেটা, মানে প্রোক্লেমেশন কি সেই বিষয়টা হচ্ছে 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে এবং এখন এটা কিভাবে কোথায় পাবলিশ করবে সেটা সম্পর্কে বলছে। সাবসেকশন 2, সেকশন 87 সাবসেকশন 2, দ্য প্রোক্লেমেশন শেল বি পাবলিশড অ্যাজ ফলোজ। প্রোক্লেমেশনটা পাবলিশ হবে নিম্নোক্তভাবে, অ্যাজ ফলোজ নিম্নোক্তভাবে। ইট শেল বি পাবলিকলি রিড, এটা পাবলিকলি মানে হচ্ছে জনসম্মুখে এটা পড়া হবে। ইন সাম কনস্পিসিয়াস প্লেস, কোনো দৃশ্যমান জায়গাতে, কোনো একটা দৃশ্যমান জায়গাতে এটা কি হবে, পড়া হবে। আশরাফুল আলম চলে এসেছেন অলরেডি, লিখেছেন গুড, থ্যাংক ইউ। আর আশরাফুল আলম ভাই সম্ভবত আশরাফুল্লাহ একাডেমি ইউটিউব ওনার চ্যানেল আছে, সেখানেও আমার এই ভিডিওগুলো শেয়ার করেন উনি। আপনারা ইউটিউবে যদি দেখতে চান তাহলে আশরাফুল্লাহ একাডেমিতে দেখবেন। ওকে, আমি আমার মূল আলোচনায় আসছি। দ্য প্রোক্লেমেশন শেল বি পাবলিশ অ্যাজ ফলো, নিম্নোক্তভাবে পাবলিশ হবে। ইট শেল বি পাবলিকলি রিড ইন সাম কনস্পিসিয়াস প্লেস, এটা কোনো একটা মানে খোলামেলা জায়গায়, একদম দৃশ্যমান কোনো একটা জায়গায় এটা রিড করা হবে। এখানে একটা বিষয় দেখেন, আমরা যখন সমন সম্পর্কে পড়েছিলাম সেখানেও কনফিসিয়াস প্লেসটা পেয়েছিলাম, এখানেও পাচ্ছি। একটা বিষয় হচ্ছে ভিজিবল, আর একটা কিন্তু কনফিসিয়াস। একটা হচ্ছে দৃশ্যমান, যে এটা দেখা গেলেই হলো। যেমন আমি খুব সহজে বলি যে ইদানিং আমরা সবসময় দেখি যে মোবাইল কোম্পানি বা বিভিন্ন রকমের মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো কি করে, বিশাল একটা ছাড় দেয়া ছোট্ট করে একটা রেজিস্টার দেয়, তারপরে হচ্ছে লিখে দেয় শর্ত প্রযোজ্য, এবং শর্তের মধ্যে দেখা গেল বড় একটা ছাড় দিচ্ছে, আপনি এখন ক্যাশ আউট করতে পারবেন এত কম টাকা, তারপরে আপনি দেখবেন যে শুধু একজনের থেকে আপনি ক্যাশ আউট করতে পারবেন, বাকিদের থেকে ক্যাশ আউট করতে পারবেন না। তাহলে সে কিন্তু সুন্দর করে তার কথাটা লিখে দিয়েছে, বড় করে লিখেছে যে বিশাল ছাড়, আর শর্তটা ছোট্ট করে লিখেছে। তাহলে এই যে ছোট্ট করে যেটা লিখেছে সেটা আছে একটা ভিজিবল জায়গায়, মানে হচ্ছে ওইটা আপনি দেখতেও পারেন নাও দেখতে পারেন, আপনি এটা বলার কোনো সুযোগ নাই যে এটা তো ভিজিবল না, ওটা ভিজিবল, দেখা যাচ্ছে, সে শর্তটা লিখে দিয়েছে। আর কনফিসিয়াস হচ্ছে যেটা বড় করে লিখেছে, তার মানে হচ্ছে এটা চোখে পড়বেই। আমরা বুঝলাম যে কনফিসিয়াস এবং ভিজিবলের মধ্যে পার্থক্য আছে। কনফিসিয়াস মানে হচ্ছে এমন একটা জায়গা হবে যে জায়গাটাতে এটা যেই কেউ সাধারণ দৃষ্টিতে তাকালেই দেখবে, সেটা হচ্ছে কনস্পিসিয়াস। ওকে, তাহলে এটা হচ্ছে যে কোনো একটা এমন একটা পাবলিক প্লেসে, যে জায়গা হচ্ছে সবাই যায়, এই ধরনের একটা প্লেসে করবে, অফ দ্য টাউন, শহরের অথবা অর ভিলেজ অথবা গ্রামের। বলছে যে ইন হুইচ সাচ পারসন অর্ডিনারি রিসাইডস, যেখানে সাচ পারসন এই ধরনের ব্যক্তি অর্ডিনারি রিসাইডস, এই ধরনের ব্যক্তি সাধারণত বসবাস করে। তাহলে বলছে যে প্রথম শর্ত 2-1, সাবসেকশন 2-A বা 2 ক বলছে যে এই প্রোক্লেমেশন কি করবে, একটা পাবলিক প্লেসে, একটা হচ্ছে জনসম্মুখে এমন একটা জায়গায় যেখানে হচ্ছে সবাই যায়, এরকম একটা জায়গায় এটাকে পড়ে শোনাবে, এবং ওটা হবে যে ব্যক্তির বিরুদ্ধে প্রোক্লেমেশনটা এসেছে সে সাধারণত ওখানে বাস করে, এরকম জায়গাতে এটা পড়ে শোনাবে। এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে 2-B বা 2-খ, ইট শেল বি অ্যাফিক্সড, এটা অ্যাফিক্সড হবে, এটা লাগিয়ে দেওয়া হবে, টু সাম কনস্পিসিয়াস
পার্ট অফ দ্য হাউস অর হোমস্টেড, এটা হচ্ছে তার ঘরের অথবা ঘর ভিটার কোনো একটা দৃশ্যমান জায়গা, মানে একবারে একটু আগেই কনস্পিসিয়াসের ব্যাখ্যা করেছে, এমন এক জায়গায় রাখবে যেটা স্বাভাবিকভাবে তার চোখে পড়বে, এরকম একটা জায়গায় এটা ঝুলিয়ে দেবে, হয় আঠা দিয়ে লাগিয়ে দিবে কোনোভাবে, এটা হচ্ছে অ্যাটাচ করা মানে হচ্ছে লাগিয়ে দেওয়া, অ্যাফিক্স। অ্যাফিক্স মানে লাগিয়ে দেওয়া, লাগিয়ে দেবে। ইন হুইচ সাচ পারসন অর্ডিনারি রিসাইডস, সাধারণত যেখানে ওই ব্যক্তি সাধারণত থাকে। অর টু সাম কনস্পিসিয়াস প্লেস অফ সাচ টাউন অর ভিলেজ, অথবা হচ্ছে ওই গ্রাম অথবা ওই শহরের কিছু দৃশ্যমান জায়গায় এটা লাগিয়ে দেওয়া হবে। তার মানে আমরা সমনের ক্ষেত্রে দেখেছি যে তার বাড়িতে অথবা তার ভিটাতে অথবা তার ঘরে এটা লাগাবে, যেখানে হচ্ছে সহজে চোখে পড়ে। এখানে বলছে হয় তার ভিটাতে বাড়িতে অথবা হচ্ছে শহরের গ্রামের কয়েকটা জায়গাতে, যে সে গ্রামে বা যে শহরের সে বাস করে সেটার কয়েকটা জায়গাতে এটা ওই প্রোক্লেমেশনটা লাগিয়ে দেওয়া হবে। ওকে, সি বলছে যে এ কপি দেয়ার অফ শেল বি অ্যাফেক্স সাম কনস্পিসিয়াস পার্ট অফ দ্য কোর্ট হাউস, যে কোর্টে এটাকে কি করেছে ইস্যু করবে, ওইটা হচ্ছে ওই কোর্টের যে ঘর আছে এই ঘরের কয়েকটা জায়গায় এটাকে লাগিয়ে দিবে, মানে কোর্টও লাগাবে, সে যেখানে বসবাস করে সেখানেও এটা লাগিয়ে দিবে। তাহলে আমরা তিনভাবে দেখলাম, তিনটা শর্ত দেখেছি। এক নম্বর হচ্ছে মানে প্রোক্লেমেশন ঘোষণাটা হয় মুখে সে কি করবে, এক নম্বর বলছে যে সে এটা পড়বে কোনো জনসমাগম পূর্ণ এলাকাতে এটা পড়বে যাতে সবাই শুনতে পায় এইভাবে, অথবা হচ্ছে এটা তার বাড়িতে লাগিয়ে দিবে, অথবা সে যে এলাকায় বসবাস করে ওই এলাকার কয়েকটা জায়গায় লাগিয়ে দেবে, অথবা বলছে যে এটা এবং হচ্ছে এখানে অথবা লেখা নাই, এখানে তিনটা বলছে, এবং বলছে কোর্টের কোনো একটা জায়গায় সে এটা লাগিয়ে দেবে। তিনটা পদ্ধতিতে এটা করবে। আচ্ছা, এখানে লক্ষ্য করতে হবে, এখানে 2 নাম্বার পয়েন্টে বলছে যে তিনটা কাজ করতে হবে, এখানে কোথাও অর লেখা নাই, এখানে লেখা আছে অ্যান্ড, তার মানে তিনটেই করতে হবে। কোর্ট একটা পড়ে শোনাবে তার এলাকাতে, আরেকটা করবে যে তার এলাকার তার ঘরে অথবা তার এলাকাতে এটা ছড়িয়ে দেবে, মানে বিভিন্ন জায়গায় এটা লাগিয়ে দিবে, আর আরেকটা কাজ করবে যে এটা কোর্টেও লাগাবে, যে কোর্ট থেকে এটা ডিক্লারেশন আসবে ওই কোর্টেও এটা লাগিয়ে দিবে। এবং 3 নাম্বার উপধারা বলছে সেকশন 87 সাবসেকশন 3, এ স্টেটমেন্ট ইন রাইটিং বাই কোর্ট, একটা বিবৃতি ইন রাইটিং মানে লিখিত রূপে বাই দ্য কোর্ট কর্তৃক ইস্যুইং দ্য প্রোক্লেমেশন টু ইফেক্ট, যেটা হচ্ছে প্রোক্লেমেশনকে কার্যকরী করার জন্য যে ইস্যু করেছে সেই কোর্ট কি করবে, লিখিত একটা স্টেটমেন্ট দিবে দ্যাট যে মানে দিবে দ্যাট যে দ্য প্রোক্লেমেশন ওয়াজ ডিউলি পাবলিশ, প্রোক্লেমেশনটা বা ঘোষণাটা যথাযথভাবে ডিউলি পাবলিশ, যথাযথভাবে এটা পাবলিশড হয়েছে, অন এ স্পেসিফাইড ডে, একটা নির্দিষ্ট দিনে, shall be conclusive evidence that the requirements of this section have been complied with, বলছে যে এটা লিখে দিবে যে একটা নির্দিষ্ট দিনে এটা লিখিত হয়েছে। তো যে স্টেটমেন্টটা দিবে সেই স্টেটমেন্টটা বলছে শেল বি কনক্লুসিভ এভিডেন্স, এই স্টেটমেন্টটা হবে কনক্লুসিভ, চূড়ান্ত সাক্ষ্য, চূড়ান্ত প্রমাণ। তার মানে ইংরেজিতে একটা বিষয় বলেছে যে দেখা যাচ্ছে যে একটা শব্দ শুরু হয়েছে একটা জায়গাতে, সেটার সাথে সেটা গিয়ে অন্য জায়গায় যুক্ত হতে পারে, কারণ এই যে স্টেটমেন্টের সাথে হচ্ছে শেল বি শব্দটার আসলে মিল, মানে শেল বির কথাটার মিল, আর মাঝখান দিয়ে হচ্ছে স্টেটমেন্টটা কী ধরনের সেটা সম্পর্কে কথা বলেছে। এই যে স্টেটমেন্ট অ্যান্ড হচ্ছে শেল বি কনক্লুসিভ এভিডেন্স, এটা হবে চূড়ান্ত প্রমাণ, এটা হবে চূড়ান্ত প্রমাণ। তাহলে কি বোঝা গেল যে ইংরেজিতে কিন্তু এই কারণে ইংরেজি অনেকের জন্য বোঝা একটু কষ্ট হয়ে যায়, কারণ হচ্ছে এই যে স্টেটমেন্ট ওখানে গিয়ে শেষ হয়েছে, আর ইন রাইটিং বাই দ্য কোর্ট ইস্যুইং দ্য প্রোক্লেমেশন টু দ্য ইফেক্ট দ্যাট প্রোক্লেমেশন ওয়াজ ডিউলি পাবলিশড অন এ স্পেসিফাইড ডে,
এই পুরাটা হচ্ছে স্টেটমেন্টটা সম্পর্কে বলছে যে এই স্টেটমেন্ট একটি স্টেটমেন্ট ইন রাইটিং, যেটা হচ্ছে লিখিত স্টেটমেন্ট, বাই দ্য কোর্ট ইস্যুইং দ্য প্রোক্লেমেশন, যে কোর্টটা প্রোক্লেমেশন ইস্যু করেছে সেই কোর্ট কর্তৃক লিখিত স্টেটমেন্ট। তার মানে স্টেটমেন্টের প্রকৃতি বলছে যে এটা যে কোর্টটা প্রোক্লেমেশনটা ইস্যু করেছে সেই কোর্টের একটা লিখিত স্টেটমেন্ট। টু ইফেক্ট দ্যাট দ্য প্রোক্লেমেশন ওয়াজ ডিউলি পাবলিশড, ওটা লিখে দিবে যে স্টেটমেন্টটা কি হবে, সেটাতে লিখিত থাকবে যে ঘোষণাটা যথাযথভাবে পাবলিশড হয়েছে, প্রকাশ পেয়েছে, অন এ স্পেসিফাইড ডে, একটা নির্দিষ্ট দিনে। এই যে স্টেটমেন্টটা, যে বিবৃতিটা ওই কোর্টটা লিখলো যে এটা যথাযথভাবে এবং একটা নির্দিষ্ট দিনে পাবলিশড হয়েছে প্রোক্লেমেশন, যে স্টেটমেন্টটা দিল সেই স্টেটমেন্টটা কি হবে, শেল বি কনক্লুসিভ এভিডেন্স, সেটা হবে চূড়ান্ত প্রমাণ। দ্যাট, এটা ওই প্রমাণ হবে, এটা কি ধরনের প্রমাণ হবে, দ্যাট এই প্রমাণ হবে যে দ্য রিকোয়ারমেন্টস অফ দিস সেকশন হ্যাজ বিন কমপ্লাইড উইথ, এই সেকশনের যে রিকোয়ারমেন্ট আছে, এই সেকশনের যে রিকোয়ারমেন্টগুলো এর আগে আমরা দেখেছি যেভাবে পাবলিশ করার কথা বলা হয়েছে, এই রিকোয়ারমেন্টগুলো, এই যথাযথ বিষয়গুলো এখানে কি হয়েছে, কমপ্লাইড করা হয়েছে, এগুলো যথাযথভাবে পালন করা হয়েছে। অ্যান্ড দ্যাট প্রোক্লেমেশন ওয়াজ পাবলিশ অন সাচ ডে, এবং হচ্ছে যে দিনটা ওইখানে উল্লেখ করা থাকবে ওই স্টেটমেন্টে, এবং বলছে যে দ্যাট, এবং সেই প্রোক্লেমেশনটা ওই দিনে পাবলিশড হয়েছে বলে এটা চূড়ান্ত প্রমাণ হবে। তার মানে 3 নম্বরে কি বলছে যে একটা স্টেটমেন্ট আদালত, যে আদালতে প্রোক্লেমেশনটা করবে সে একটা স্টেটমেন্ট লিখবে, সে একটা বিবৃতি লিখবে, যেটাতে লেখা থাকবে যে এই ঘোষণাটা যথাযথভাবে অমুক তারিখে এটা যথাযথভাবে পাবলিশড হয়েছে, প্রকাশিত হয়েছে, এবং এই যে সে লিখে দিল যথাযথভাবে এটা পাবলিশড হয়েছে, এটাই তার জন্য চূড়ান্ত একটা প্রমাণ হয়ে গেল। এবং এটা এই চূড়ান্ত প্রমাণটাই ধরে নেবে যে এটা যেদিন লেখা আছে সেই দিনই এটা প্রকাশিত হয়েছে। তাহলে আমরা মোটামুটি কিভাবে একটা ঘোষণা বা হুলিয়া জারি হবে সেটা সম্পর্কে আমরা পড়লাম। এটা আসলে ঘোষণা নাকি হুলিয়া এটা আমি বাংলাটা নিশ্চিত না, তবে ঘোষণা শব্দটা নিশ্চিত। আমি কাউকে কাউকে হুলিয়া বলতে বা ব্যবহার করতে দেখেছি, যার ফলে আমি হুলিয়া বলছি। তাহলে আমরা কি দেখলাম, 3টা পদ্ধতি, 3টা উপধারা। আমরা দেখলাম যে 3টা উপধারায় প্রোক্লেমেশন সম্পর্কে বলেছে। 87 নম্বর ধারায় শুধু প্রোক্লেমেশন সম্পর্কে বলেছে, এবং এখানে প্রথমটা বলছে যে কোর্ট যদি বিশ্বাস করে, যে কোর্ট ওয়ারেন্ট ইস্যু করেছে সেই কোর্ট যদি বিশ্বাস করার যথাযথ কারণ থাকে যে ওই লোক পলাতক হয়েছে বা ওই লোকটা আত্মগোপন করেছে, তাহলে সে একটা প্রোক্লেমেশন বা একটা ঘোষণা লিখে দিতে পারবে, তাকে একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট জায়গায় সে যাতে হাজির হয় সেটা লিখে দিবে, এবং সে তাকে যে হাজির হওয়ার সময়টা দেবে সেটা অবশ্যই 30 দিনের মধ্যে হাজির হতে হবে ওই জায়গাতে। যে প্রোক্লেমেশনটা হবে এটা 3 জায়গায় প্রকাশ করতে হবে। 1 নম্বর হচ্ছে সে যেখানে থাকে ওখানে পাবলিকলি ঘোষণা করা হবে। দ্বিতীয় যে পয়েন্টটা বলছে সেটা হচ্ছে 2 বি, সেটা বলছে এটা তার ঘরে অথবা হচ্ছে সে যে এলাকাতে বসবাস করে সেই এলাকাটা এটা বিভিন্ন জায়গাতে এটা ঝুলিয়ে দেবে, লাগিয়ে দেবে, আঠা দিয়ে পোস্টারিং যেভাবে করে এইভাবে পোস্টারিং, এক কথা হচ্ছে পোস্টারিং করে দেবে। এবং 3 নম্বর বলছে এটা হচ্ছে কোর্টের বিভিন্ন কয়েকটা জায়গায় এটাকে লাগিয়ে দেবে, পোস্টার যেভাবে করে এইভাবে, পোস্টারিং যেভাবে করে এইভাবে এটাকে বিভিন্ন জায়গায় লাগিয়ে দেবে। এটা হচ্ছে 2 নম্বর বিষয়, যে কিভাবে এটাকে পাবলিশ করবে। এবং 3 নম্বর বলছে যে যখন পাবলিশ হওয়ার পরে যে কোর্টটা প্রোক্লেমেশনটাকে জারি করলো, ইস্যু করলো, সেই কোর্টটা একটা লিখিত স্টেটমেন্ট দিবে যে এটা অমুক দিনে অমুক সময়ে যথাযথভাবে এটা ইস্যু করা হয়েছে, তখন এটাই চূড়ান্ত প্রমাণ হিসাবে ধরে নেওয়া হবে যে এটা ইস্যু হয়েছে। এখন আমরা আসছি অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি অফ পারসন এসকন্ডিং, মানে হচ্ছে ক্রোক, সম্পত্তির ক্রোক, পলাতক ব্যক্তির সম্পত্তির ক্রোক। অ্যাটাচমেন্ট হচ্ছে ক্রোক, প্রপার্টি তো সম্পত্তি আমরা জানি, পারসন এসকন্ডিং যে পলাতক ব্যক্তির সম্পত্তির ক্রোক। 88 নম্বর ধারা, সেকশন 88, সাবসেকশন 1। The court issuing a proclamation under 87
87 নাম্বার আন্ডার সেকশন 87 87 নাম্বার সেকশনের আওতায় প্রোক্লেমেশন মানে ঘোষণা ইস্যুকারী কোর্টটি 87 নাম্বার ধারার অধীনে প্রোক্লেমেশন ঘোষণা ইস্যুকারী কোর্টটি কী করে মে শেল না কিন্তু বলছে মে অ্যাট এনি টাইম যে কোনো সময় অর্ডার দ্য অ্যাটাচমেন্ট অফ এনি প্রপার্টি মুভেবল অর ইমুভেবল কী করতে পারে আদেশ দিতে পারে দ্য অ্যাটাচমেন্ট মানে হচ্ছে ক্রোকের আদেশ দিতে পারে অফ এনি প্রপার্টি মুভেবল অর ইমুভেবল অর বোথ বলছে যে এটা স্থাবর অস্থাবর অথবা দুই ধরনের সম্পত্তিরই ক্রোক করা সে অর্ডার করতে পারে যে কোনো সময় বিলঙ্গিং টু দ্য প্রোক্লেমড পারসন যে ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে মানে অফেন্ডার হিসেবে ঘোষণা করা হয়েছে বা হলিয়াপ্রাপ্ত ব্যক্তিটার বিলঙ্গিং মালিকানাধীন যে সম্পত্তি আছে সেটা মুভেবল বা ইমুভেবল অথবা দুই ধরনের সম্পত্তি কোর্ট যে কোনো সময় কি করতে পারে এটাকে অ্যাটাচমেন্টের জন্য মানে ক্রোক করার আদেশ দিতে পারে। আর প্রোক্লেমেশন কার উপরে জারি হবে আমরা অলরেডি বলেছি যে এই প্রোক্লেমেশনটা যার ইস্যু হবে তার উপরে যে হচ্ছে পলাতক হয়েছে তার উপরে। এখন আসছি আমরা 88 সাবসেকশন 2 such order shall authorize the attachment of any property belonging to such person such order এই ধরনের আদেশ shall authorize করবে অনুমতি দিবে বা মানে তাকে অনুমতি দিবে দ্য অ্যাটাচমেন্ট অফ এনি প্রপার্টি যে কোনো সম্পত্তির ক্রোকের অ্যাটাচমেন্ট অফ এনি প্রপার্টি যে কোনো সম্পত্তির ক্রোকের অথরাইজ করবে বিলঙ্গিং টু সাচ পারসন এই ধরনের ব্যক্তির মালিকানাধীন যে কোনো প্রপার্টি ক্রোকের কী করবে অথরাইজ করবে উইদিন দ্য লোকাল এরিয়া ইন হুইচ ইট ইজ মেড যেখানে এটা তৈরি হয়েছে মানে যে কোর্টে এটা তৈরি হয়েছে সেই লোকাল এরিয়ার মধ্যে এই প্রপার্টিকে কি করার ক্রোক করার অথরাইজ এটা করবে। তার মানে কি বলছে 2 নম্বরের প্রথম অংশ 2 নম্বর উপধারার প্রথম অংশটা বলছে যে অ্যাটাচমেন্টটা অর্ডার করলো সেটা যে অ্যাটাচমেন্টের যে আদেশটা দিল 1 নম্বর উপধারায় সেটা শুধুমাত্র যেই লোকাল এরিয়াতে যে আদালত এটাকে তৈরি করলো সেই আদালতের লোকাল এরিয়াতে এটা কার্যকরী হবে। অ্যান্ড ইট শেল অথরাইজ দ্য অ্যাটাচমেন্ট অফ এনি প্রপার্টি বিলঙ্গিং টু সাচ পারসন উইদাউট সাচ লোকাল এরিয়া বলছে যে এই ধরনের ব্যক্তির সম্পত্তি যেটা হচ্ছে ওই লোকাল এরিয়ার মধ্যে নাই মানে যে আদালতটা এটা অ্যাটাচমেন্টের আদেশ দিয়েছে ক্রোকের আদেশ দিয়েছে ওই আদালতের এরিয়াতে যদি এটা না হয় তাহলে কি হবে when endorsed by district magistrate, chief judicial magistrate or chief metropolitan magistrate within whose local area such property is situate তার মানে কি বলে সাচ অর্ডার শেল অথরাইজ এই ধরনের অর্ডার অথরাইজ হবে কোথায় অথরাইজ হবে বলছে যে এই যে মানে 2 নম্বর ধারাটা একটু ব্যাখ্যা প্রয়োজন সেটা হচ্ছে বলছে যে যখন যে কোর্ট অ্যাটাচমেন্টের অর্ডার করলো ক্রোকের অর্ডার করলো তার এখতিয়ারের এলাকাতে তো সে অর্ডার করতে পারবেই কিন্তু তার এখতিয়ারের বাইরে যখন চলে গেল তখন সেটা কি হবে তখন বলছে যে সেটা অথরাইজ হবে কিভাবে যখন তার লোকাল এরিয়ার বাইরে হবে তখন হচ্ছে ওই যে লোকাল এরিয়া আছে সেই এলাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যার অধীনে থাকবে ওই এলাকাটা সেই এলাকার ও যখন এন্ডোর্স করে দিবে তখন সেটা অথরাইজ হবে এছাড়া এটা অথরাইজ হবে না। তার মানে হচ্ছে লোকাল এরিয়ার বাহিরেও স্থানীয় তার যে এখতিয়ার আছে আদালত তার এখতিয়ারের বাহিরেও সে এটাকে কি করতে পারবে ক্রোক করতে পারবে কিন্তু সেটার জন্য ওখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কি লাগবে এন্ডোর্সমেন্ট লাগবে। সে যখন এটাকে এন্ডোর্স করে দিবে আমরা এর আগে ওয়ারেন্টে যেরকম দেখেছি একই বিষয় এখানেও এন্ডোর্স করে দিবে। এবং 3 নম্বর উপধারা বলছে ইফ দ্য প্রপার্টি অর্ডার টু অ্যাটাচ ইজ এ ডেড অর আদার মুভেবল প্রপার্টি ইফ যদি দ্য প্রপার্টি
সম্পত্তিটি অর্ডার টু বি অ্যাটাচ, যাকে ক্রোক করার জন্য অ্যাটাচ করা হয়েছে, ইজ ডেট, এটা যদি ঋণ হয়, অর আদার মুভেবল প্রপার্টি, অথবা অন্য যে কোনো ধরনের অস্থাবর সম্পত্তি হয়। আগেই বলেছি অস্থাবর মানে হচ্ছে যেটাকে মুভ করা যায়, টাকা পয়সা, গাড়ি গাড়ি তারপরে জামা কাপড়, এগুলো হচ্ছে মুভেবল সম্পত্তি, মানে এগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায়, অস্থাবর সম্পত্তি। দ্য অ্যাটাচমেন্ট আন্ডার দিস সেকশন শেল বি মেড, এই সেকশনের আওতায় অ্যাটাচমেন্টটা ক্রোকটা হবে কিভাবে, বাই সেজার, এটাকে বাজেয়াপ্ত করবে, এটাকে নিয়ে যাবে, সেজার করবে, সেজ করবে, মানে হচ্ছে এটাকে সরকার এটাকে নিয়ে যাবে, অথবা অথবা বাই অ্যাপয়েন্টমেন্ট অফ এ রিসিভার, অথবা একজন রিসিভার নিযুক্ত করবে। এটাও আমি শুরুতে রিসিভার কি এটা বলে দিয়েছি, তার মানে হচ্ছে একজন তত্ত্বাবধায়ক। অর অ্যান অর্ডার ইন রাইটিং প্রোভাইডিং দ্য ডেলিভারি অফ সাচ প্রপার্টি, অর বাই অ্যান অর্ডার, অথবা একটা অর্ডারের মাধ্যমে, আদেশের মাধ্যমে, ইন রাইটিং, লিখিত, প্রোহিবিটিং, প্রোহিবিট করা মানে হচ্ছে বাধা দেওয়া, নিষেধ করে, দ্য ডেলিভারি অফ সাচ প্রপার্টি, এই ধরনের প্রপার্টি ডেলিভারি করার অর্ডার, ডেলিভারি করতে নিষেধ করে একটা লিখিত অর্ডার দিবে, টু দ্য প্রোক্লেম পারসন, প্রোক্লেম মানে যাকে হচ্ছে ঘোষিত ব্যক্তির কাছে, অর টু এনি ওয়ান অফ হিজ বিহাফ, অথবা তার পক্ষে অন্য কাউকে, এনি ওয়ান অন হিজ বিহাফ, তার পক্ষে অন্য কাউকে। তার মানে সি বলছে যে 3 নম্বরে তাহলে কি বললো, ও ডি নাম্বার আরও একটা বাকি আছে, সেটা হচ্ছে বাই অল, অর বাই অল অর এনি টু অফ সাচ মেথড, বলছে অথবা এগুলো সবগুলো দিয়ে, অথবা এই মেথডের যে কোনো দুইটা দিয়ে কি করতে পারবে, অ্যাজ দ্য কোর্ট থিংস ফিট, কোর্ট যেটা ভাবে সেইভাবেই। এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে ডিতে যে কথাটা বলছে এটাও ব্যাখ্যার বিষয়, সিতে যেটা বলছে সেটা আসলে বুঝাই যাচ্ছে যে এটা যদি কোনো তার পাওনাদারের কাছ থেকে যদি তার কোনো সম্পত্তি হয়, সেটা তাহলে বলবে যে ওখানে একটা লিখিত অর্ডার থাকবে যে এই সম্পত্তিটা ওই ব্যক্তিকে, যাকে হয়েছে ঘোষণা করা হয়েছে, যার প্রতি হুলিয়ে আসছে, তাকে এই তার পাওনাটাকে ডেলিভার করা যাবে না, অথবা তার পক্ষে অন্য কাউকে এটা ডেলিভারি করা যাবে না, এটা লিখিত দিয়ে দিবে। এবং ডি বলছে বাই অল অর এনি টু অফ সাচ মেথড অ্যাজ দ্য কোর্ট থিংস ফিট, এটা ব্যাখ্যা করা এই কারণে দরকার। অনেকে মনে করতে পারে যে বাই অল এগুলো সব কিছু এগুলো সবভাবেই, তিনভাবেই, সেজার, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, অথবা হচ্ছে অর্ডার করে, এই তিনভাবেই করা যাবে, অর এনি টু অফ সাচ মেথড, অথবা এই তিনটা যে কোনো দুইটা দিয়া কি করতে পারে, অ্যাজ দ্য কোর্ট থিংস ফিট, কোর্ট যেটা ভাবে সেটা। এখন এখানে ব্যাখ্যার যে বিষয়টা সেটা হচ্ছে এই 4 নাম্বার যে ডি নাম্বার যে উপধারাটা আছে, এটা দিয়ে অনেকে মনে করতে পারে যে এখানকার যে কোনো দুইটা পদ্ধতি কার্যকরী করতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি ডি নাম্বারটাও কিন্তু অরের মধ্যেই আছে। তার মানে হচ্ছে হয় এ সেজার মানে হচ্ছে এটাকে বাজেয়াপ্ত করলো, বা এটাকে নিয়ে যাওয়া হলো, সরকার হচ্ছে এটাকে বাজেয়াপ্ত করলো, বা এটাকে সে নিয়ে গেল, হ্যাঁ, সে হচ্ছে বাজেয়াপ্ত করলো, বা এটাকে সরকার নিয়ে গেল তার কাছ থেকে। আচ্ছা, বাজেয়াপ্তকরণ অথবা হচ্ছে এটাকে দখল করবে, সরকার হচ্ছে এটাকে দখল করবে বা এটাকে নিয়ে যাবে, যাই হোক। সেজার 1 নম্বর হচ্ছে সেজার করবে, এটা হতে পারে, অথবা হচ্ছে এটাকে কি করবে, এটাকে তত্ত্বাবধান করার জন্য একজন রিসিভার নিয়োগ করবে, অথবা বলছে যে এটাকে লিখিত একটা অর্ডার দিয়ে দেবে যে এটা এই প্রপার্টি ওই ব্যক্তির কাছে অথবা তার পক্ষে কাউকে হস্তান্তর করা যাবে না। তো এই যে অথবা 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 তিনটা অথবা মানে হচ্ছে এইটার যে কোনো একটা করতে হবে। এখন 4 নাম্বারটাও কিন্তু ডি নাম্বারটাও কিন্তু অথবাই দিচ্ছে, অথবা এখানেও কিন্তু আরো একটা অথবা আছে ডির আগে, তার মানে অথবা ডি পদ্ধতি, হয় এ পদ্ধতিতে, অথবা বি এর পদ্ধতিতে, অথবা সি এর পদ্ধতিতে, অথবা ডি এর পদ্ধতিতে। ডি এর পদ্ধতি হচ্ছে এগুলা সবকটাই করতে পারবে, অথবা হচ্ছে এখানকার যে কোনো দুইটা করতে পারবে। আর এ বি সি ডি আলাদা আলাদা বললে শুধুমাত্র এর পদ্ধতি করা যাবে। তার মানে হচ্ছে যে কোনো একটা পদ্ধতি, অথবা দুইটা পদ্ধতি, অথবা
তিনটা পদ্ধতি একসাথে অ্যাপ্লাই করা যাবে। আদালত যেটা মনে করবে সেটাই হচ্ছে সে করবে। তার মানে আমি এটা ব্যাখ্যা করলাম এখানে ডি পদ্ধতিতে, এটা বোঝার দরকার নাই যে, এটা বোঝার কোনো অবকাশ নেই যে ডিতে বলছে যে এখানকার যে কোনো দুটা করতে হবে, বরং ডিও একটা অথবা ডিও একটা বিকল্প পদ্ধতি। আশা করি বোঝা গেছে। সাবসেকশন 4 কি বলছে? ইফ প্রপার্টি অর্ডার টু বি অ্যাটাচ ইজ ইমুভেবল, যে প্রপার্টিকে আদেশ করা হয়েছে অ্যাটাচমেন্টের জন্য, অ্যাটাচ করার জন্য, প্রয়োগ করার জন্য, সেটা যদি ইমুভেবল হয় মানে স্থাবর সম্পত্তি হয়, দ্য অ্যাটাচমেন্ট আন্ডার দিস সেকশন শেল, এই সেকশনের আওতায় অ্যাটাচমেন্টটা হবে ইন কেস অফ ল্যান্ড পেইং রেভিনিউ টু দ্য গভর্নমেন্ট, যে ক্ষেত্রে গভর্নমেন্টকে রেভিনিউ দেওয়া হয়, গভর্নমেন্টে হচ্ছে ট্যাক্স দেওয়া হয়, কর দেওয়া হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এই ধরনের রেভিনিউ দেওয়া হয়, যে ক্ষেত্রে সেই ল্যান্ডের ক্ষেত্রে, সেই প্রপার্টির ক্ষেত্রে বি মেড থ্রু দ্য কালেক্টর অফ ডিস্ট্রিক্ট ইন হুইচ দ্য ল্যান্ড ইজ সিচুয়েট। এটা হচ্ছে কি, এটা বি মেড থ্রু, এটা মেড হবে, এটা এই অ্যাটাচমেন্টটা করা হবে কালেক্টর অফ ডিস্ট্রিক্ট কালেক্টর কর্তৃক, ইন হুইচ দ্য ল্যান্ড ইজ সিচুয়েট, যে ডিস্ট্রিক্ট কালেক্টরের আওতায়, এটা জেলা কালেক্টরের আওতায় এটা এই ভূমিটা অবস্থিত হবে, সেই ডিস্ট্রিক্ট কালেক্টর কর্তৃক এটা কি হবে, প্রয়োগ করা হবে। তাহলে কি বোঝা গেল? 4 নম্বরে বলছে যে যদি এই ধরনের সম্পত্তিটা ইমুভেবল হয় এবং এটা যদি সরকারকে রেভিনিউ দেয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, কর দেয়, সেই ক্ষেত্রে হচ্ছে এটা ডিস্ট্রিক্ট কালেক্টর কর্তৃক, যেই অঞ্চলে আছে ওই অঞ্চলের ডিস্ট্রিক্ট কালেক্টর কর্তৃক এই প্রয়োগটা করা হবে। অ্যান্ড ইন অল আদার কেসেস, এবং অন্যান্য ক্ষেত্রে যেখানে হচ্ছে এটা রেভিনিউ দেয় না, সেই ক্ষেত্রে কি হবে, বাই টেকিং পজেশনস, এটার হচ্ছে মালিকানা নেওয়া হবে, টেকিং পজেশন মানে হচ্ছে দখল, এটা দখলটা নেওয়া হবে। বাই দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ এ রিসিভার, অথবা এখানে একটা রিসিভার নিয়োগ দেওয়া হবে, অথবা রিসিভার নিয়োগ দিয়ে, or by an order in writing prohibiting the payment of rent or delivery of property to proclaimed person or to anyone on his behalf। বলছে বাই অ্যান অর্ডার, একটা আদেশের মাধ্যমে, ইন রাইটিং, লিখিত একটা আদেশের মাধ্যমে, প্রোহিবিটিং, নিষেধ করে, দ্য পেমেন্ট অফ রেন্ট, তার যে ভাড়া, এই ভাড়াটা পেমেন্টটা সে নিষেধ করে দিবে, যে তাকে পেমেন্ট দেওয়া যাবে না, অর ডেলিভারি অফ প্রপার্টি, অথবা সম্পত্তিটা ডেলিভারি করা যাবে না, টু দ্য প্রোক্লেম পারসন, ঘোষিত ব্যক্তির কাছে, অর টু এনি ওয়ান অন হিজ বিহাফ, অথবা তার পক্ষে অন্য কারো কাছে এটা কি করা যাবে না, এটা হস্তান্তর করা যাবে না। এই ধরনের একটা লিখিত ঘোষণা, লিখিত একটা আদেশ এখানে দেওয়া হবে। অর, অথবা, এইচ, এখানেও 4টা, অর বাই অল অর এনি টু অফ সাচ মেথড, অথবা এই যে 4টা, এই যে পূর্বে 3টা মেথডের কথা বলছে, এই 3টা মেথডের যে কোনো 2টা অথবা সব কয়টা দিয়েই, অ্যাজ দ্য কোর্ট থিংস ফিট, কোর্ট যেটা সঠিক মনে করবে সেটা। এখানে আর আমি এইচ নাম্বার ব্যাখ্যা করছি না, যেহেতু ডি নাম্বার আমি ব্যাখ্যা করেছি যে এখানে এইচটাও অর হিসাবে আছে, ওখানে যেরকম ডিটা অর হিসাবে আছে, এইচও অর হিসাবে আছে। তার মানে এখানকার যে কোনো একটা ই এফ জি এর যে কোনো একটা, অথবা এইচ নাম্বার ধারণ যে এখানকার যে কোনো 2টা অথবা 3টাই করতে পারবে, একটাও করতে পারবে, 2টাও করতে পারবে, 3টাও করতে পারবে, কথা ক্লিয়ার। এখন আমরা আসছি সাবসেকশন 5। ইফ দ্য প্রপার্টি অর্ডার টু বি অ্যাটাচ কনসিস্ট অফ লাইভস্টক, ইফ দ্য প্রপার্টি, যদি সম্পত্তিটা অর্ডার, যেটাকে অর্ডার করা হয়েছে, আদেশ করা হয়েছে, টু বি অ্যাটাচড মানে অ্যাটাচ করার, প্রয়োগ করার আদেশ করা হয়েছে, যে সম্পত্তিটা যদি এটা কনসিস্ট অফ লাইভস্টক, এটা যদি জীবিত কোনো কিছু থাকে, জীবিত প্রাণী যদি থাকে, জীবিত কিছু হইলে তো সেটা অবশ্যই প্রাণী, অর ইজ অফ পেরিশেবল নেচার, অথবা হচ্ছে এটা পচনশীল প্রকৃতির, হয় এটা তো লাইভ স্টক আছে, এটা হচ্ছে জীবিত প্রাণী আছে, অথবা এটা হচ্ছে পচনশীল প্রকৃতির যদি হয়, দ্য কোর্ট পারে
ইফ ইট থিংস ইট এক্সপিডেন্ট, এটা প্রয়োজন, যদি এটা মনে করে যে এটা প্রয়োজন। ইফ ইট থিংস, যদি এটি মনে করে ইট এক্সপিডেন্ট, এটা প্রয়োজন। ইট থিংস মানে হচ্ছে কোর্ট, এই ইটটা হচ্ছে কোর্টকে রেফার করছে। যদি কোর্ট মনে করে ইট এক্সপিডেন্ট, এটা প্রয়োজন যে অর্ডার ইমিডিয়েট সেল দেয়ার অফ, এটাকে যে এটা প্রয়োজন যে অর্ডার করা, আদেশ করা, ইমিডিয়েট সেল দেয়ার অফ, এটাকে ইমিডিয়েটলি তাৎক্ষণিক বিক্রয় করার আদেশ করা দরকার। অ্যান্ড ইন সাচ কেস, এবং এই ক্ষেত্রে দ্য প্রসিডস অফ সেল শেল অ্যাবাইড দ্য অর্ডার অফ দ্য কোর্ট, এবং এই ক্ষেত্রে ওই যে সেলটা, এই যে বিক্রয়টা হবে, এই বিক্রয়টা হচ্ছে অ্যাবাইড, এটা মানবে দ্য অর্ডার অফ দ্য কোর্ট, কোর্টের অর্ডার মেনে এই বিক্রয়টা হবে। তার মানে 5 নাম্বার বলছে যে আমরা তো 4 নাম্বারে দেখলাম, 3 নাম্বারে দেখলাম যে ইমুভেবলের ক্ষেত্রে কি হবে, 4 নাম্বার দেখলাম মুভেবল যদি হয়, 4 নাম্বারে দেখছি যদি মুভেবল হয় তাহলে কি হবে, 3 নাম্বার দেখছি মুভেবল হলে কি হবে, 4 নাম্বার দেখছি ইমুভেবল হলে কি হবে, এবং 5 নাম্বার উপধারা বলছে যদি এটা জীবিত, ওই যে অ্যাটাচমেন্টটা হলো, যে ক্রোক্র হলো, সেখানে যদি জীবিত প্রাণী থাকে অথবা সেখানে যদি পতনশীল কোনো বিষয় থাকে, তাহলে সেটা কোর্ট যদি মনে করে যে এটা প্রয়োজন, তাহলে সে তৎক্ষণাৎভাবে এটাকে বিক্রয় করার একটা নির্দেশ দেবে, এবং হচ্ছে এই বিক্রয়টা কোর্টের নির্দেশনা মেনেই বিক্রয়টা হবে। 6 নাম্বার বলছে দ্য পাওয়ার্স, ডিউটিজ অ্যান্ড লাইবিলিটিস অফ রিসিভার অ্যাপয়েন্টেড আন্ডার দিস সেকশন, এই সেকশনে ওই যে রিসিভার নিয়োগের কথা বলেছে 2 জায়গায়, সেই রিসিভারের পাওয়ার, ডিউটিস দায়িত্ব, অ্যান্ড লাইবিলিটিস, ডিউটিস হচ্ছে দায়িত্ব এবং লাইবিলিটিস হচ্ছে দায়, তার দায়িত্ব এবং দায় হবে অফ রিসিভার অ্যাপয়েন্টেড আন্ডার দিস সেকশন, এই সেকশনটা আওতায়, শ্যাল বি সেম অ্যাজ দোজ অফ রিসিভার অ্যাপয়েন্টেড আন্ডার অর্ডার 14 of first schedule to the Code of Civil Procedure 1908। বলছে যে রিসিভার যে নিয়োগ দেওয়া হবে তার পাওয়ার, তার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এই, তার দায়িত্ব কর্তব্য হবে যে আমরা দেওয়ানি কার্যবিধি 1908 সালের প্রথম যে শিডিউলটা আছে সেই শিডিউলের 40 নাম্বার আদেশ অনুযায়ী হচ্ছে, আদেশে যেভাবে লেখা আছে রিসিভারের যে সব দায়িত্ব আছে সেটাই এই রিসিভারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তার মানে হচ্ছে এখানে এসে ক্রিমিনাল মানে ফৌজদারি কার্যবিধিতে দেওয়ানি কার্যবিধির এই বিষয়টা কার্যকরী হবে। এখন আসছি আমরা 6A। 6A মানে হচ্ছে সাবসেকশন। আমরা যখনই দেখবো যে এরকম 6A বা 6 ক 1 A, হ্যাঁ 2 ক, এই ধরনের ধারা যখন দেখবো, বা 6B নিচে 6B, এই ধরনের ধারা দেখলে বুঝতে হবে যে এটা পরবর্তীতে এটা সংযুক্ত করা হয়েছে। তো 6A বলছে ইফ এনি ক্লেম ইজ প্রিফার্ড টু or objection made to the attachment of any property attached under this section with 6 months from the date of such attachment, বলছে যে যদি কোনো if any claim, যদি কোনো দাবি থাকে, প্রিফার টু দাবি করা হয়, যদি কোনো দাবি করা হয়, or objection made অথবা কোনো অবজেকশন করা হয়, কোনো দাবি করা হয় বা কোনো অবজেকশন করা হয়, তাহলে কি হবে, টু দ্য অ্যাটাচমেন্ট অফ, এই অ্যাটাচমেন্টে যদি কোনো দাবি বা কোনো অবজেকশন, কেউ যদি এসে অবজেকশন করে বা কেউ এর সাথে ক্লেম করে যে এনি প্রপার্টি অ্যাটাচ আন্ডার দিস সেকশন উইদিন 6 মান্থ, যে এই অ্যাটাচ, এই ক্রোক করা সম্পত্তির আওতায় যে কোনো সম্পত্তি এই সেকশনের আওতায়, যে আন্ডার দিস সেকশন, এই সেকশনের আওতায় অ্যাটাচড, এই সেকশনের আওতায় যেটা অ্যাটাচ হয়েছে বা ক্রোক হয়েছে সেই সম্পত্তির কোনো অংশ যদি কেউ এসে দাবি করে বা এটা সম্পর্কে কোনো অভিযোগ করে, উইদিন 6 মান্থ, 6 মাসের মধ্যে, ফ্রম দ্য ডেট অফ সাচ অ্যাটাচমেন্ট, এই ধরনের ক্রোকের 6 মাসের মধ্যে, মানে যে সময় ক্রোক হলো এটা থেকে 6 মাসের মধ্যে এসে তাকে এটা দাবি করতে হবে বা অবজেকশন করতে হবে। কি করতে হবে, বাই এনি পার্সন আদার দ্যান দ্য প্রোক্লেম পার্সন, যে ব্যক্তির উপরে হুলিয়ে আসছে ওই ব্যক্তি ছাড়া অন্য যে কোনো পার্সন যদি এসে দাবি করে, অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য ক্লেমেন্ট অর অবজেক্টর হ্যাজ অ্যান ইন্টারেস্ট ইন সাচ প্রপার্টি, অন দ্য গ্রাউন্ড, এই গ্রাউন্ডে, এই জন্য যে দ্যাট
এই গ্রাউন্ডে যে দ্য ক্লেমেন্ট অর অবজেক্টর, যে ক্লেম করেছে বা যে অবজেকশন দিয়েছে, তার হ্যাজ অ্যান ইন্টারেস্ট ইন সাচ প্রপার্টি, এই ধরনের প্রপার্টিতে তার একটা ইন্টারেস্ট আছে, তার একটা অংশ আছে, এই ধরনের যদি কোনো দাবি আসে সেই ক্ষেত্রে কি হবে, and that such interest is not liable to attachment under this section, বলছে যে এই ইন্টারেস্টটা হচ্ছে ওই অ্যাটাচমেন্টের কাছে দায়বদ্ধ নয়, যে অ্যাটাচমেন্টটা আছে সেই অ্যাটাচমেন্টের কাছে দায়বদ্ধ নয়। তার মানে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে ধরেন একজনের বাড়ি সব কিছু হচ্ছে, বাড়িটা এগুলো সবই প্রয়োগ করে নেওয়া হয়েছে, এই বাড়ির ভিতরে বাড়ি ঘর জায়গা জমি যা আছে সেটা সব প্রয়োগ করে নেওয়া হয়েছে, হয়তো বাড়ির ভিতরে একটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারির ভিতরে ধরেন সে কিছু একটা কিনে রেখেছে, এখন কিনে রেখেছে, রাখার পরে সে আইসা বললো যে এই অংশটা তো আমার, তাহলে তো এটা প্রয়োগ করা সম্ভব, প্রয়োগ করবেন না, কারণ এই জিনিসটা আমার। এখন এই জিনিসটা বলছে যে সে যখন দাবি করছে এই জিনিসটা আমার, তখন আবার এখানে আরো একটা বিষয় আসবে, অ্যান্ড দ্যাট সাচ ইন্টারেস্ট ইজ নট লায়াবল টু অ্যাটাচমেন্ট, বলছে যে যে অ্যাটাচমেন্ট করছে তার কাছে এটা দায়বদ্ধতা, তার মানে হচ্ছে ওই বাড়ির ভিতরে এই জিনিসটা আছে বা ওই বাড়ির সব কিছু নিয়ে নিছে, নিয়ে নেওয়ার পরে হচ্ছে তার ওখানে একটা দেখা গেল, ওখানে গিয়ে বললো যে এখানে কিছু গহনা আছে, এই গহনাগুলো আসলে আমার ঘর থেকে আমি তার এখানে হেফাজতে রেখেছিলাম, তার হেফাজতে রেখেছিলাম, কারণ আমার ঘর নিরাপদ নয়, এটা আমার। তখন হচ্ছে তখন কি হবে সেটার পরিণামটা আমরা পড়তেছি, কিন্তু তার আগে বলছে যে এই যে আমার বললে দাবি করলো, তখন কিন্তু এটাকে আবার এটা দেখাতে হবে যে এই জিনিসটা যে আমার সেটা লাইভল না, এটা দায়বদ্ধ না। তার মানে হচ্ছে আমি এই গহনাটা যদি ঋণ নিয়েছি, ওই বিনিময়ে তার কাছে গহনাটা দিয়ে আসছি, বা আমার ওই সম্পত্তির ভিতরে একটা সম্পত্তি আছে, ওই সম্পত্তিটা ওই লোকের কাছে আবার কি দায়বদ্ধ আছে, আমি কোনো ঋণ নিয়েছি বা অন্য যে কোনো কাছে তার কাছে আমার এই সম্পত্তিটা আসলে দায় হিসেবে আমি দিয়েছি, সেটা হলে হবে না, দায়বদ্ধ রাখা যাবে না। ইজ নট লায়াবল টু অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টের কাছে দায়বদ্ধ নয়। দায়বদ্ধটা আরেকটু ক্লিয়ার করে দিক, দায়বদ্ধ মানে হচ্ছে একটা সম্পত্তির আওতায় আরেকজনকে যখন দিয়ে আসছি সেটা তার কাছে দায় থাকবে, মানে হচ্ছে কোনো একটা কিছুর জন্য এটা দায়বদ্ধ আছে, এই ধরনের বিষয়। দ্য ক্লেম অর অবজেকশন শেল বি ইনকোয়ার্ড ইনটু, তাহলে যখন এই ধরনের ক্লেম হবে তখন হচ্ছে ক্লেম অর অবজেকশন, ক্লেম অথবা অবজেকশনটা কি হবে, ইনকোয়ার্ড ইনটু, এটাকে তদন্ত করা হবে। অ্যান্ড মে বি অ্যালাউড, এটা হয় অ্যালাউ করা হবে, অর ডিসঅ্যালাউড ইন হোল অর ইন পার্ট, এটা হয় অ্যালাউ করা হবে অথবা হচ্ছে ডিসঅ্যালাউ করা হবে সম্পূর্ণরূপে অথবা আংশিক রূপে। তার মানে হচ্ছে সে এসে বললো যে এখানে আমার, মানে আমি এক্সাম্পলের জন্য বলছি, এটা এরকম হবে এরকম না, সে এসে বললো যে আপনারা যে সম্পত্তিটা নিয়েছেন এর মধ্যে আমি একটা জমি তার থেকে কিনেছিলাম, এই যে দলিলপত্র আছে এই জমিটা আমার, তারপরে বললো যে তার ঘরে আমার কিছু স্বর্ণ গহনা আছে। এখন ইনকোয়ারিতে দেখা গেল যে সে যে দাবি করছে এই দাবির মধ্যে জমিটা আসলে তার, স্বর্ণ গহনা আসলে তার না, তাহলে কি হবে, এই যে স্বর্ণ গহনা তার না, তার মানে হচ্ছে অংশ বিশেষ হয়ে গেল, তাহলে এটা হলো ইন পার্ট, যে জমিটা। এখন হোল যদি হয় তাহলে স্বর্ণ গহনাও তার, জমিটাও তার। আর ইন পার্ট হচ্ছে স্বর্ণ গহনা তার না, জমিটা তার, বা হচ্ছে জমি যেটা দাবি করেছে এটার অংশ বিশেষ তার, এই ধরনের কিছু হতে পারে। তাহলে হচ্ছে এটা হচ্ছে ইন পার্ট, আর হোল হচ্ছে যা দাবি করেছে সেটা। এখন বলছে যে এটার অংশ বিশেষ, এটা সম্পূর্ণরূপে অ্যালাউ করতে পারে আবার ডিসঅ্যালাউ করতে পারে, আবার এটার সম্পূর্ণ কিছু অংশ অ্যালাউ করতে পারে, কিছু অংশ ডিসঅ্যালাউ করতে পারে। এটা হচ্ছে তদন্ত সাপেক্ষে যেটা হবে সেটাই। প্রোভাইডেড দ্যাট, তবে শর্ত থাকে যে এনি ক্লেম প্রিফার্ড অর অবজেকশন মেড উইদিন দ্য পিরিয়ড অ্যালাউড বাই সাবসেকশন মে in the event of death of the claim or objector be continued by his legal representative, তবে এখানে একটা শর্ত আছে যে ক্লেম প্রিফার্ড অর অবজেকশন মেড উইদিন দ্য পিরিয়ড অ্যালাউড বাই দিস সাবসেকশন, এই সাবসেকশনে যে সময়টা দিয়েছে 6 মাসের মধ্যে আর কি, যে সময়টা তো এখানে 6 মাস আমরা দেখেছি, এই সময়ের মধ্যে যদি ক্লেমটা তৈরি করা অথবা অবজেকশনটা করা হয়, এই তার অংশের অবজেকশন সে যদি করে, ইন ইভেন্ট অফ, এই সেকশনটা ইন ইভেন্ট অফ দ্য ডেট অফ ক্লেমেন্ট অর অবজেক্টর, যে ক্লেম করেছে বা অবজেক্ট করেছে তার মৃত্যুর ক্ষেত্রে বি কন্টিনিউড, এটা কন্টিনিউ হবে বাই হিজ লিগ্যাল
রিপ্রেজেন্টেটিভ, তার হচ্ছে আইনগত বৈধ রিপ্রেজেন্টেটিভ কর্তৃক এটা কি হবে, কন্টিনিউ করা হবে। তাহলে 6-এর এতে আমরা কি দেখলাম যে যেই সম্পত্তিটা ক্রোপ করা হয়েছে এই সম্পত্তির মধ্যে যদি অন্য কারো দাবি থাকে বা অন্য কোনো কারো অবজেকশন থাকে তাহলে কোর্ট কি করবে, সেটাকে তদন্ত করবে, তদন্ত করে এটা সম্পূর্ণরূপে অথবা আংশিকভাবে এটাকে কি করবে, অ্যালাউ করবে অথবা ডিসঅ্যালাউ করবে। এখন অ্যালাউ যদি করে থাকে তাহলে বলছে যে এই তদন্তের মাঝখানে যদি যে ব্যক্তি দাবি করেছে সেই ব্যক্তি যদি তার যদি মৃত্যু ঘটে তাহলে এই বিষয়টা তার উত্তরসূরি বা তার যে কোনো একজন রিপ্রেজেন্টেটিভ এটাকে কি করতে পারবে, কন্টিনিউ করতে পারবে। তার মানে হচ্ছে তার উত্তরাধিকারী এটা পাবে। 6B মানে তার মৃত্যুর কারণে এটা যেহেতু অ্যাটাচমেন্টের আওতায় আছে, সুতরাং ওই ব্যক্তি মারা গিয়েছে, এই কারণে তার সম্পত্তি ক্রোকের আওতায় চলে যাবে, বিষয়টা এরকম হবে না। তার মানে তার উত্তরাধিকার বা তার রিপ্রেজেন্টেটিভ এটা আদায় করতে পারবে। 6B 6-এর খ, এটাও নতুন করে লাগানো হয়েছে, এটা বোঝাই যায় যেহেতু 6B মূলধারার সাথে এটা বেশি, এটা হচ্ছে উপধারা। 6B হচ্ছে উপধারা, সাবসেকশন 6B। ক্লেমস অর অবজেকশন আন্ডার সাবসেকশন এ মে বি প্রিপেয়ার্ড অর মেড ইন দ্য কোর্ট বাই হুইচ দ্য অর্ডার অফ অ্যাটাচমেন্ট is issued, or if the claim or objection is in respect of property attached under an order endorsed by a district magistrate, chief judicial magistrate or chief metropolitan magistrate is accordance with the provision of subsection 2 in the court of such magistrate। মানে হচ্ছে ক্লেমস আর অবজেকশন, এই যে ক্লেম অথবা অবজেকশনটা যেটা আসলো সেটা প্রিপেয়ার্ড হবে অথবা মেড হবে ইন দ্য কোর্ট বাই হুইচ দ্য অর্ডার অফ অ্যাটাচমেন্ট ইজ ইস্যুড, যেই কোর্টটা অ্যাটাচমেন্টটা মানে ক্রোকে যে আদেশটা দিয়েছে সেই কোর্ট কর্তৃক এই ক্লেম অথবা এই ক্লেমটা প্রস্তুত হবে, এই দাবিটা প্রস্তুত করা হবে অথবা হচ্ছে অবজেকশনটা তৈরি করা হবে ওই কোর্টের মাধ্যমে। অথবা ইফ দ্য ক্লেম অর অবজেকশন ইজ ইন রেসপেক্ট অফ প্রপার্টি অ্যাটাচ আন্ডার অ্যান অর্ডার এন্ডোর্সড বাই এ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এটার সাবসেকশন আমরাও দেখেছি যে আওতার বাহিরে যদি মানে যে অ্যাটাচমেন্টটা অর্ডার দিয়েছে তার আওতার বাইরে যদি এটাকে কার্যকরী করতে হয় তাহলে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের কাছ থেকে এটা এন্ডোর্স করে নিতে হবে। সেই ক্ষেত্রে বলছে যে তারাই এটাকে কি করবে, এই ক্লেম বা এই অবজেকশনটা তৈরি করবে। 6C every such claim or objection shall be inquired into by the court in which it is prepared or made। বলছে যে যেই কোর্ট এটাকে তৈরি করেছে বা মেড করেছে, প্রস্তুত করেছে, সেই কোর্টই আসলে এটাকে ইনকোয়ারি করবে। তার মানে হচ্ছে যে এটা যদি এখতিয়ারাধীনভুক্ত এলাকাতে হয় তাহলে যে কোর্ট হচ্ছে অ্যাটাচমেন্টটা তৈরি করেছে, ক্রোকের আদেশ করেছে, সেই কোর্টে এটা করবে। অথবা হচ্ছে এখতিয়ারের বাইরে হলে যাদের কথা বলেছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটাকে যে হচ্ছে অর্ডারটাকে এন্ডোর্স করেছে সেই এটাকে কি করবে, ইনকোয়ারি করবে। আচ্ছা 6C প্রোভাইডেড দ্যাট, তবে শর্ত থাকে, ইফ ইট ইজ প্রিপেয়ার্ড অর মেড ইন কোর্ট অফ এ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বলছে যে তবে শর্ত থাকে যদি এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টে এটা প্রস্তুত হয় বা তৈরি হয়। চার্জ ম্যাজিস্ট্রেট মে মেক ইট ওভার ফর ডিসপোজাল টু এনি ম্যাজিস্ট্রেট। সে কী করতে পারবে, ম্যাজিস্ট্রেট মে মেক ইট ওভার, এটাকে ওভার করে দিতে পারে, এটাকে স্থানান্তর করতে পারবে টু এনি ম্যাজিস্ট্রেট, যে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে, অর এনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অ্যাজ দ্য কেস মে বি সাবঅর্ডিনেট টু হিম। মানে যে ক্ষেত্রে তার সাবঅর্ডিনেটের যে আছে তাকে সে দিতে পারবে। মানে মেট্রোপলিটন মেট্রোপলিটন এরিয়াতে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে মেট্রোপলিটন এরিয়ার বাইরে, তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে দিবে, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে অন্য ম্যাজিস্ট্রেটের কাছে দিবে। এটা হচ্ছে বিষয়, যার অধীনস্থ যে ম্যাজিস্ট্রেট সেই ম্যাজিস্ট্রেটকে এটা ওভার করতে পারে। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পারবে না, শুধুমাত্র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে অন্য ম্যাজিস্ট্রেটকে এটা দায়িত্ব দিতে পারবে যে তুমি এটা সমাধান করে দাও।
এখন আসি আমরা 6D, এনি পারসন হুজ ক্লেম অর অবজেকশন হ্যাজ বিন ডিসঅ্যালাউড ইন হোল অর ইন পার্ট, বলছে যে কোনো ব্যক্তি হুজ ক্লেম, যার ক্লেম অর অবজেকশন, যার দাবি অথবা অবজেকশন হ্যাজ বিন ডিসঅ্যালাউড হয়েছে, ইন হোল সম্পূর্ণরূপে, অর ইন পার্ট অথবা আংশিকভাবে, বাই এনি অর্ডার আন্ডার সাবসেকশন 6A, সাবসেকশন 6A যেভাবে বলা হয়েছে ওটার আওতায় যদি তার এই অবজেকশন বা তার এই দাবিটাকে ডিসঅ্যালাউ করা হয়, তাহলে সে কি করবে? উইদিন এ পিরিয়ড অফ 1 year ফ্রম দ্য ডেট অফ সাচ অর্ডার, যে অর্ডারটা করা হবে, যে তাকে ডিসঅ্যালাউ করা হয়েছে, এই যে অর্ডারটা আসলে এই অর্ডারের 1 বছরের মধ্যে কি করবে? ইনস্টিটিউট এ স্যুট টু এস্টাবলিশ দ্য রাইট হুইচ হি ক্লেমস, বলছে যে ইনস্টিটিউট এ স্যুট, একটা মামলা করবে, টু এস্টাবলিশ দ্য রাইট, তার রাইটকে এস্টাবলিশ করার জন্য, তার যে অধিকার আছে সেটাকে প্রতিষ্ঠা করার জন্য সে একটা মামলা করবে, অফ সাচ সুট, এই ধরনের মামলা, ইফ এনি, আচ্ছা দুঃখিত আমি অন্য জায়গায় চলে গেছি, হুইচ হি ক্লেমস, যেটা সে দাবি করছে, ইন রেসপেক্ট অফ দ্য প্রপার্টি, ওই প্রপার্টি সম্পর্কে, ইন ডিসপিউট, যে এই যে ডিসপিউটের আওতায়, যে সম্পত্তিটা হচ্ছে কি করছে, আমাদের এই যে আলোচনার আওতায় যেই অ্যাটাচমেন্টের যে সম্পত্তি আছে, ওই সম্পত্তির যে অংশটা সে ক্লেম করেছে, দাবি করেছে, সেই অংশে তার অধিকার স্টাবলিশ করার জন্য সে 1 বছরের মধ্যে কি করতে পারে? একটা মামলা করতে পারবে। কিসের 1 বছর? যখন হচ্ছে তার দাবিটাকে ডিসঅ্যালাউ করা হয়েছে, তার দাবিটাকে অ্যালাউ করা হলো না, তখন সে মামলা করতে পারবে। বাট সাবজেক্ট টু রেজাল্ট অফ সাচ সুট, ইফ এনি, দ্য অর্ডার শেল বি কনক্লুসিভ, বলছে যে বাট সাবজেক্ট টু, কিন্তু এটা হচ্ছে শর্ত থাকে যে, এটা এই শর্ত সাপেক্ষে যে ইফ এনি দ্য অর্ডার শেল বি কনক্লুসিভ, যদি এখানে কোনো একটা অর্ডার আছে, এই যে মামলাটা করলো সে তার রাইট প্রতিষ্ঠা করার জন্য 1 বছরের মধ্যে, এবং সেখানে যদি মামলাতে কোনো একটা আদেশ আসে, সেই আদেশটা কনক্লুসিভ হবে, এটা হচ্ছে চূড়ান্ত আদেশ হয়ে যাবে, এরপরে সে আর কিছু করতে পারবে না। তার মানে এখানে হচ্ছে একজন ব্যক্তি অ্যাটাচমেন্ট মানে প্রকৃত সম্পত্তিতে তার অধিকার আছে, এই মর্মে একটা মামলা করলো, এ মর্মে সে দাবি করলো, দাবি করার পরে এটা ইনকোয়ারি হলো, ইনকোয়ারি হওয়ার পরে আদেশ আসলো যে না, তার দাবিটা সঠিক নয়, সেই ক্ষেত্রে সে কি করবে? তার সমাধান তারপরে থেকে যাচ্ছে, সে 1 বছরের মধ্যে, ওই আদেশটা পাওয়ার 1 বছরের মধ্যে সে কি করবে? মামলা করতে পারবে, তার অধিকার প্রতিষ্ঠার জন্য সে মামলা করতে পারবে, এবং ওই মামলা যে রায় আসবে সেটা চূড়ান্ত, এরপরে আর তার কিছু করার থাকবে না। এবার আসছি আমরা 6E, ইফ দ্য প্রোক্লেম পারসন অ্যাপিয়ার উইথিন দ্য টাইম স্পেসিফাইড in the proclamation, the court shall make an order release the property from the attachment. তাহলে 6 ইতে বলছে, 6 বলছে যদি দ্য প্রোক্লেম পারসন, যদি হচ্ছে ঘোষিত ব্যক্তি চলে আসে, চলে আসে উইদিন দ্য টাইম স্পেসিফাইড ইন দ্য প্রোক্লেমেশনে, ওই ঘটনাতে যে সময়টা উল্লেখ করা হয়েছে ওই সময়টার মধ্যে যদি ওই ব্যক্তি চলে আসে, দ্য কোর্ট শেল মেক অ্যান অর্ডার রিলিজ দ্য প্রপার্টি ফ্রম দ্য অ্যাটাচমেন্ট, কোর্ট থেকে তার সম্পত্তি রিলিজ করে দেওয়ার জন্য, মুক্ত করে দেওয়ার জন্য কোর্ট অর্ডার দিবে। এখানে কিন্তু বলে না, এখানে বলছে শেল, এই অর্ডার সে দিয়ে দিবে যখন তাকে মানে ক্রোকের জন্য বলছে, কিন্তু আমরা শুরুতেই দেখেছি 88 1 নম্বর ধারায় শুরুতেই বলেছি যে কোনো সময় ক্রোকের আদেশ দিতে পারবে, হয়তোবা একটা প্রোক্লেমেশনটা জারি করার সময় সে কোর্ট আদেশ দিতে পারে। তাহলে বলছে যে এই যে প্রোক্লেমেশনটা, যে ঘোষণাটা দেওয়া হলো, এই ঘোষণার তারিখ অনুযায়ী সে যদি 30 দিনের মধ্যে বা যে তারিখটা উল্লেখ থাকবে সেই তারিখের মধ্যে সে যদি এসে হাজির হয়, তাহলে আদালত তার যে প্রপার্টিটা, তার যে সম্পত্তিটা অ্যাটাচমেন্ট করা হয়েছে, ক্রোক করা হয়েছে, সেটাকে রিলিজ করা, মুক্ত করে দেওয়ার জন্য নির্দেশনা দিবে, আদেশ দিবে। Subsection 7. If the proclaimed person does not appear within the time specified in the proclamation, if the proclaimed person, যদি ঘোষিত ব্যক্তি does not appear, হাজির না হয় within the time specified, যে সময়টা উল্লেখ করা হয়েছে এই সময়ের মধ্যে, ইন দ্য প্রোক্লেমেশন, ঘোষণাতে যে সময়টা উল্লেখ করা হয়েছে সেই সময়টার মধ্যে যদি সে হাজির না হয়, দ্য প্রপার্টি আন্ডার অ্যাটাচমেন্ট শেল বি
অ্যাট ডিসপোজাল অফ দ্য গভর্নমেন্ট, এটা সরকারের কাছে, সরকারের ডিসপোজালে এই প্রপার্টিটা, এই প্রয়োগ করা সম্পত্তিটা দিয়ে দেওয়া হবে, সরকারের তত্ত্বাবধানে এবার এটা চলে গেল। বাট ইট shall not be sold until the expiration of 6 months from the date of attachment। বলছে কিন্তু এটা বিক্রয় করা যাবে না আনটিল দ্য এক্সপিরেশন, এক্সপায়ার হয়ে যাওয়া মানে হচ্ছে মেয়াদ উত্তীর্ণ অফ 6 মান্থস, 6 মাসের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে এটা বিক্রি করা যাবে না। ফ্রম দ্য ডেট অফ অ্যাটাচমেন্ট, যেদিন এটাকে ক্রোক করা হয়েছে, ডেট অফ অ্যাটাচমেন্ট যেদিন তাকে ক্রোক করা হয়েছে, ক্রোকের নির্দেশনা যেদিন না ওটা বল না, যেদিন ক্রোক করা হয়েছে এটার মধ্যে 6 মাস, 6 মাস পর্যন্ত এটা মেয়াদ থাকবে। এই 6 মাসের এক্সপায়ারেশন না শেষ হওয়া পর্যন্ত এটা বিক্রি করা যাবে না। অ্যান্ড আনটিল এনি ক্লেম প্রিপেয়ার্ড অর অবজেকশন মেড আন্ডার সাবসেকশন 6A has been disposed of under that subsection। বলছে যে 6 নম্বর 6 এর সাবসেকশনে যে অবজেকশন তৈরি হয়েছে বা যে ক্লেমটা প্রস্তুত করা হয়েছে, সেই অবজেকশন বা ক্লেমটার ডিসপোজাল, এটার মীমাংসা না হওয়া পর্যন্ত, এই সেকশনটাতে এটার মীমাংসা না হওয়া পর্যন্ত এটা বিক্রি করা যাবে না। তার মানে বিক্রি করার জন্য দুইটা শর্ত হয়, 6 মাসের মেয়াদ উত্তীর্ণ হইতে হবে অথবা এটার, এবং হচ্ছে এটার যদি কোনো ক্লেম থাকে বা কোনো দাবি থাকে অথবা কোনো অবজেকশন থাকে কারোর, তাহলে সেটা ডিসপোজ, সেটা মীমাংসা না হওয়া পর্যন্ত এটা বিক্রি করা যাবে না। আনলেস ইট ইজ সাবজেক্ট টু স্পিডি অ্যান্ড ন্যাচারাল ডিকে। মানে এটাতে আবার শর্ত আছে, যদি এটা সাবজেক্ট টু স্পিডি অ্যান্ড ন্যাচারাল ডিকে, এটা যদি দ্রুত ধ্বংসশীল কোনো কিছু হয় তাহলে আবার এটা সেল করে দেওয়া যাবে। তার মানে হচ্ছে এখানে 3টা শর্ত, একটা হচ্ছে এটা 6 মাস মেয়াদ যেতে হবে, আরেকটা হচ্ছে যদি কারো ক্লেম থাকে সেটাকে আগে মীমাংসা করতে হবে তারপরে সিল করতে হবে। কিন্তু আরও একটা শর্ত হচ্ছে যদি এটা পচনশীল বা এটা দ্রুত নষ্ট হয়ে যাবে এই ধরনের কোনো কিছু হয় তাহলে সেটাকে সেল করে দেওয়া যাবে। Or the court considered that the sale would be for benefit of the owner in either of which cases the court may cause it to be sold whenever it thinks fit। বলছে অথবা যদি কোর্ট মনে করে যে এটা বিক্রি করা মানে এটার মালিকের বেনিফিটের জন্য, লাভের জন্য এটা বিক্রি করা হচ্ছে, তাহলে কোর্ট যেটা সঠিক মনে করবে সেই অনুযায়ী এটাকে বিক্রি করার নির্দেশনা দিতে হবে। সময় অনেক চলে গেছে, 1 ঘন্টা অলরেডি শেষ, কিন্তু আমি কিছু করার নাই, দ্রুত না পড়ে গেলে মানে সময় বেশি না দিলে আসলে শেষ করা সম্ভব হচ্ছে না। এখন আসছি আমরা অ্যাটাচমেন্ট, ক্রোককে কিভাবে রিস্টোরেশন অফ অ্যাটাচ প্রপার্টি, মানে যেই সম্পত্তিটা ক্রোক হয়েছে সেটাকে পুনরুদ্ধার করার পদ্ধতি হচ্ছে 89। আমরা অলরেডি দেখেছি যে 6 মাস ক্রোক করার পরে 6 মাসের মধ্যে এটা বিক্রি হবে না, কিন্তু বিক্রয় হয়ে গেছে। এখানে কিন্তু অনেক কিছু আছে যে ওই জিনিসটা বিক্রয় হয়েছে বা বিক্রয় হয়নি, এই অবস্থায় এটাকে কিভাবে রেস্টোর করবে। যদি উইদিন 2 years ফ্রম দ্য ডেট অফ অ্যাটাচমেন্ট এনি পারসন হুজ প্রপার্টি ইজ অর হ্যাজ বিন অ্যাট ডিসপোজাল অফ গভর্নমেন্ট, বলছে ইফ উইদিন 2 years, যদি 2 বছরের মধ্যে ফ্রম ডেট অফ অ্যাটাচমেন্ট, যেদিন অ্যাটাচ করা হলো ক্রোক করা হলো সেই থেকে 2 বছরের মধ্যে এনি পারসন, যে কোনো ব্যক্তি হুজ প্রপার্টি ইজ অর হ্যাজ বিন অ্যাট ডিসপোজাল অফ দ্য গভর্নমেন্ট, যার সম্পত্তি আছে অথবা দেয়া হয়েছে গভর্নমেন্টের তত্ত্বাবধানে আন্ডার সাবসেকশন 7 অফ সেকশন 88 নম্বর সেকশনে 7 নম্বর সাবসেকশনে উপধারায় গভর্নমেন্টের আওতায় যে সম্পত্তিটা দেওয়া হয়েছে ওই সম্পত্তির মালিক যদি সে 6 মাসের মধ্যে উপস্থিত হয়, হাজির হয়, অ্যাপিয়ার্স ভলেন্টারিলি অর ইজ অ্যাপ্রিহেন্ডেড, তা সে স্বেচ্ছায় আসলো অথবা তাকে গ্রেপ্তার করে আনছে, যেভাবে হোক, অ্যান্ড ব্রোথ বিফোর দ্য কোর্ট, এবং তাকে কোর্টের সামনে আনা হয় 2 বছরের মধ্যে। বিষয়টা বোঝেন, মানে 365 দিনে তো 1 বছর, তাই না? 2 বছর গিয়া 364 দিন গিয়া 65 দিনের মাথায়ও যদি তাকে আনা হয় তারপরও ধরে নেওয়া হবে 2 বছরের মাথায় আনছে। এখন সে স্বেচ্ছায় আসুক অথবা তাকে গ্রেপ্তার করে আনা হোক, যেভাবে আনা হোক, তাকে যদি এই 2 বছরের মধ্যে এনে তাকে কোর্টের সামনে হাজির করা হয়, এখানে আরও শর্ত আছে, আমরা পড়ছি। আচ্ছা, ব্রোথ বিফোর দ্য কোর্ট বাই হুজ অর্ডার অফ প্রপার্টি ওয়াজ অ্যাটাচ, যে কোর্টের আদেশে সম্পত্তিটা ক্রোক হয়েছে সেই কোর্টের সামনে যদি হাজির করা হয়, অন্য কোর্টের সামনে নিলে লাভ হবে না। অর কোর্ট টু হুইচ সাচ
কোর্ট ইজ সাবঅর্ডিনেট, অথবা অন্য কোর্টের যেটা হচ্ছে এই কোর্টের সাবঅর্ডিনেটে তার অধীনস্থ আছে, অ্যান্ড প্রুভস টু দ্য স্যাটিসফ্যাকশন অফ সাচ কোর্ট, এবং ওই কোর্টের স্যাটিসফ্যাকশন, ওই কোর্টকে হচ্ছে যে যদি সন্তুষ্টজনকভাবে যদি তাকে প্রুভ করতে পারে, স্যাটিসফাই করে সন্তুষ্টজনকভাবে যদি প্রমাণ করতে পারে that he did not abscond, সে পলাতক ছিল না, or conceal himself, সে পলাতকও ছিল না, আত্মগোপনও ছিল না, for the purpose of avoiding execution of the warrant, তার বিরুদ্ধে যে ওয়ারেন্টটা ইস্যু হয়েছিল, যে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হয়েছিল, সে সেটাকে অ্যাভয়েড করার জন্য, সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য পলাতকও ছিল না, সে নিজেকে আত্মগোপনও ছিল না, কোনো কিছুতেই সে ছিল না আসলে, সেটা যদি সে প্রমাণ করতে পারে। অ্যান্ড দ্যাট হি হ্যাড নট সাচ নোটিস অফ প্রোক্লেমেশন, এবং সে হচ্ছে প্রোক্লেমেশনের নোটিশটা সে আসলে পায় নাই, যদিও নোটিশটা করা হয়েছে যথাযথভাবে, কিন্তু কোনো কারণে সে দেখে নাই, সেটা যদি সে প্রমাণ করতে পারে। অ্যাজ টু এনেবল হিম টু অ্যাটেন্ড উইদিন দ্য টাইম স্পেসিফাইড দেয়ারিন, যে বলছে যে সময়টাকে তাকে অ্যাটেন্ড করা বলতে হয়েছে সে ওইটা পায় নাই। সাচ প্রপার্টি অর ইফ দ্য সেম হ্যাজ বিন সোল্ড, ওই প্রপার্টি অথবা যদি ওটা বিক্রি হয়ে যায়, দ্য নেট প্রসিডস অফ দ্য সেল, ওই যে সেলের যে নেট যে অংশটা থাকবে সেটা, অর ইফ পার্ট অনলি দেয়ার অফ হ্যাজ বিন সোল্ড, অথবা হচ্ছে ইফ পার্ট অনলি হ্যাজ বিন সোল্ড, অথবা ওটা যদি অংশ বিশেষ বিক্রি হয়, দ্য নেট প্রসিডস, নেট অংশটা অফ সেলের নেট অংশটা, অ্যান্ড দ্য রেসিডু অফ দ্য প্রপার্টি, এবং প্রপার্টির হচ্ছে বাকি অংশ, যদি হচ্ছে এটা সম্পূর্ণ সেল হয়, ওই সম্পত্তিটা যদি সম্পূর্ণ সেল হয়, তার নেট যে প্রসিডস আছে, নেট অফ সেলের যে নেট অংশটা আছে সেটা, অথবা হচ্ছে যদি এটা পার্টলি বিক্রি হয়, ওই পার্টলি বিক্রির নেট অংশটা, অথবা হচ্ছে নেট অংশ, অ্যান্ড দ্য রেসিডু অফ প্রপার্টি, এবং প্রপার্টির বাকি অংশটা, সেল আফটার স্যাটিসফাইং দেয়ার আউট অল কস্ট ইনকার্ড ইন কনসিকুয়েন্স অফ দ্য অ্যাটাচমেন্ট, বলছে যে এইতে তাকে স্যাটিসফাই করলো, তারপরে হচ্ছে ইনকার্ড কেটে রাখার পরে কনসিকুয়েন্স অফ অ্যাটাচমেন্ট, এই যে ক্রোক করার জন্য যে খরচটা করা হলো, সেই খরচটা কেটে রেখে কি করবে, বি ডেলিভার টু হিম, তাকে বাকিটা ফেরত দেবে। তার মানে 79 নম্বর ধারা বলছে যে সে যদি 2 বছরের মধ্যে যদি সে কোর্টের সামনে হাজির হয়, যে কোর্টটা হচ্ছে অ্যাটাচমেন্টের আদেশ দিয়েছে, সেই কোর্ট অথবা তার সাবঅর্ডিনেট, তার অধীনস্থ কোনো কোর্টের মধ্যে যদি যে ব্যক্তির বিরুদ্ধে প্রোক্লেমেশন বা ঘোষণাটা আসছিল, হুলিয়া আসছিল, সে যদি 2 বছরের মধ্যে হাজির হয়, তাহলে কি হবে, তার সরকারের অধীনে তার যে সম্পত্তিটা ক্রোক হয়েছিল, সেই সম্পত্তিটা তাকে ফেরত দিবে। কিভাবে দিবে বলছে যে ওই সম্পত্তি যদি সম্পূর্ণ বিক্রি হয়ে যায়, তাহলে সেটা নেট অর্থ তো আমরা জানি যে সব খরচ বাদ দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে নেট অংশ, সেই সম্পত্তির নেট বিক্রয়ের নেট অংশ, অথবা হচ্ছে যদি সম্পত্তির অংশ বিশেষ বিক্রি হয়, তাহলে ওই অংশ বিশেষের বিক্রয়ের নেট অংশ, এবং বাকি যে অংশটা থাকবে সেই অংশটা কি করবে, সরকার তার অ্যাটাচমেন্ট ক্রোক করার যে খরচটা ছিল সেই খরচটা বাদ দিয়ে বাকি অংশটা ফেরত দেবে। তাহলে 89 হচ্ছে তাহলে অ্যাটাচমেন্ট বা ক্রোককৃত সম্পত্তি কিভাবে ফৌজদারি কার্যবিধির আওতায় ফেরত পাবে সেটা সম্পর্কিত ধারা হচ্ছে 89। তাহলে আমরা মোটামুটি আজকে এই তিনটা সাবসেকশনে, দুঃখিত, 3টা সেকশনে পড়লাম, 87, 88, 89, 87 নাম্বার আমরা সংক্ষেপে বলছি, আমি ব্যাখ্যাও যাচ্ছি না, সংক্ষেপে বলছি। 87 নাম্বার হচ্ছে কিভাবে একটা ঘোষণা বা হুলিয়া জারি হবে, এবং হচ্ছে 88 হচ্ছে একটা সম্পত্তি ক্রোক সম্পর্কিত যে হুলিয়া জারি হওয়ার পরে ওখানের সাথে যদি সম্পত্তি ক্রোকের নির্দেশন থাকে সেটা সম্পর্কিত বিধিবিধান 88-তে, এবং 89-তে হচ্ছে যদি সম্পত্তি ক্রোক হয় সেই ক্ষেত্রে ওই সম্পত্তি পুনরুদ্ধারের পদ্ধতি কি হবে এটা সম্পর্কিত ধারা হচ্ছে 79 নম্বর ধারা। তাহলে আমরা মোটামুটি হুলিয়া ঘোষণা এবং অপরাধীকে অফেন্ডার হিসেবে ঘোষণা এবং হচ্ছে ক্রোক সম্পর্কিত এই বিধিবিধানগুলো আজকে পড়লাম। তো আজকে অলরেডি 1 ঘন্টা আজকেও পার হয়েছে, যেহেতু আইনটা বড় 1 ঘন্টা পড়তেই হবে, কিছু করার নেই। সেই ক্ষেত্রে আশা করি ধৈর্য ধরে আপনারা দেখবেন, শুনবেন। তো যথারীতি আগামীকালকে আসবো না, আবার পরশুদিন লাইভে আসবো। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।